সো আজকে নতুন ক্লাস স্টার্ট করতে চলেছি। তোদের অ্যানালগ ইলেকট্রনিক্সের যে ক্লাসটা ছিল সেই অ্যানালগ ইলেকট্রনিক্সের ক্লাসে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি তোদেরকে যেটুকু বাদ রেখেছিলাম যে পাওয়ার অ্যাম্পলিফায়ার বা মিলার এফেক্ট, সেটুকু আমি লাস্টের চ্যাপ্টারে তোদেরকে আমি করে দিচ্ছি, ঠিক আছে। তো অ্যানালগ ইলেকট্রনিক্স পার্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা স্টার্ট করতে চলেছি এসিসির যে পার্টটা তোদের আছে, সেটা হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি, ঠিক আছে। তো আমি স্টার্ট করব মডিউল 1 থেকে। এই যে তোদের যে ক্লাসটা থাকবে, এই ক্লাসটা টোটাল 8টা 7টা ওর ম্যাক্স 8টার বেশি যাবে না, ম্যাক্সিমাম 8টা ক্লাস আমি শেষ করব। আর আমি চেষ্টা করব এই জুন মাসের মধ্যে পুরো ক্লাসটা কমপ্লিট করে দেওয়ার আমার তরফ থেকে, যদি না মাঝে কোনো ডিজাস্টার কিছু না আসে, ঠিক আছে। তাই ওই ডিজাস্টারের জন্য তোমার চেঞ্জ হতে পারে, ঠিক শিডিউল, ওকে। সো আজকের টপিক হচ্ছে কি রিনিউয়েবল এনার্জি। তাহলে রিনিউয়েবল এনার্জি স্টার্ট করার সময় আমাকে আগে জানতে হবে যে রিনিউয়েবল এনার্জিটা কী, ঠিক আছে, কেন আমরা রিনিউয়েবল এনার্জিটা ইউজ করতে চলেছি। এই যে নর্মাল যে এনার্জি সোর্স আমাদের কাছে আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, এগুলো কী দোষ করলো, তো এগুলো থেকে ছেড়ে আমরা রিনিউয়েবল এনার্জিতে কেন যেতে চলেছি, ঠিক আছে, সেগুলো জানতে হবে। তো অবভিয়াসলি যদি আমাকে এগুলো জানতে হয় যে কেন আমি শিফট করছি রিনিউয়েবল এনার্জিতে, তাহলে অবভিয়াসলি আমাকে এটা জানতে হবে আগে যে আগে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কী, থার্মাল পাওয়ার প্ল্যান্ট কী, বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট কী, ঠিক আছে। তো ফার্স্ট আমি তোকে হেডিং দিচ্ছি আজকে কি পাওয়ার প্ল্যান্ট। পাওয়ার প্ল্যান্টের কাজ কি? ওকে, তো সবাই জানিস যে পাওয়ার প্ল্যান্ট মানে কি। পাওয়ার প্ল্যান্ট মানে হচ্ছে কি পাওয়ার জেনারেশন করবে, ঠিক আছে। তো পাওয়ার বলতে কি যে এসি পাওয়ার যেটা হয়, 3 ফেজ এসি পাওয়ার, সেটাও জেনারেট করবে। তোদের আগের সেমিস্টারে যে এসিসির পেপারটা ছিল, ওখানে তোদের কী ছিল, অল্টারনেটর ছিল, ইন্ডাকশন মোটর ছিল, ইন্ডাকশন জেনারেটর ছিল। তোদের এই পার্টগুলো অনেকের হয়ে গেছে, বাট অনেকের হয়নি কেন, অনেকের সি প্রোগ্রামিং বা ফোরটার্ন ছিল। তো আমাকে সবার কথা ভেবে আমাকে একটু অল্টারনেটর বা ইন্ডাকশন জেনারেটর একটু বলতে হবে, যেহেতু ওই অল্টারনেটর ইন্ডাকশন জেনারেটর থ্রুতে আলটিমেটলি কী হয়, পাওয়ারটা জেনারেট হয়, ঠিক আছে। সো পাওয়ার কী করে জেনারেট হচ্ছে, ঠিক আছে। তো আমি কী প্রথমে বলছি, প্রথমে হচ্ছে অল্টারনেটর। অল্টারনেটরটা কী দেখ, আমাদের কাছে সিঙ্ক্রোনাস মেশিনের মধ্যে দুটো টাইপের মেশিন হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার অল্টারনেটর, আর দুই হচ্ছে কি আমার সিনক্রোনাস মোটর, ওকে। এবার এই সিঙ্ক্রোনাস মোটরটা তোর এখানে কোনো কাজে লাগবে না আমার রিনিউয়েবল এনার্জির মধ্যে। কেন? আমার মোটরের কোনো কাজ নেই, এখানে অ্যাপ্লিকেশন পার কিছু নেই। আমার কাজে কী লাগবে, অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর, ঠিক আছে। তো আমাকে জানতে হবে যে এই অল্টারনেটর বা সিঙ্ক্রোনাস জেনারেটর কী করে কাজ করে, ঠিক আছে। আমার কাছে কি থাকবে, একটা ওয়াইন্ডিং থাকবে। সেই ওয়াইন্ডিংটা কী হবে, আমার 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসমেন্ট থাকবে, ঠিক আছে। মানে এই যে ওয়াইন্ডিংগুলো থাকবে না, এই ওয়াইন্ডিংগুলো নিজেদের মধ্যে 3টে ফেজ কী থাকবে, 120 ডিগ্রি স্পেসে অ্যাপার্ট থাকবে, ঠিক আছে। এবার আর এখানে কী থাকবে, এখানে একটা আমার নর্মালি একটা রোটর থাকবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাপিটাল এ, এটা ক্যাপিটাল বি, এটা ক্যাপিটাল সি, ঠিক আছে। এটা হচ্ছে স্টার কানেক্টেডে আছে। আর এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার রোটর, ঠিক আছে। তো এই রোটরের মধ্যে কী দিই আমরা, রোটরের মধ্যে আমরা একটা ডিসি ফিল্ড দিই, ঠিক আছে, এটা ডিসি ভোল্টেজ, ওকে। সো আমি যদি একটা রোটরের মধ্যে ডিসি ভোল্টেজ দিয়ে, যদি এখানে একটা কয়েল থাকে রোটরের মধ্যে, তাহলে অবভিয়াসলি ডিসি ভোল্টেজ যখন যাবে কয়েলের মধ্যে দিয়ে, তখন কী হবে, একটা ডাইরেক্ট ম্যাগনেট তৈরি হবে, এটা নর্থ, এটা সাউথ, তাই না। এটা কি ডিসি ম্যাগনেট তৈরি হবে, যার কী হবে, নর্থ পোল আর সাউথ পোল ভ্যারি করবে না, বোঝা গেল। তাহলে আমি রোটরের মধ্যে কী দিচ্ছি, রোটরের মধ্যে আমি একটা ডিসি সাপ্লাই দিচ্ছি। ডিসি সাপ্লাইয়ের জন্য কী হচ্ছে, এখানে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার আমার কাজ কি, এবার এই স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড কী হচ্ছে, আমার ক্রিয়েট হচ্ছে রোটরের মধ্যে, ঠিক আছে। এবার আমি যদি এই রোটরটাকে প্রাইম মুভার দিয়ে যদি আমি রোটেট করাই, তাহলে কী হবে, রোটরটা কী হবে, রোটেট করবে, তাই না। তাহলে এই যে রোটরটা আছে, এই রোটরটা কী হচ্ছে, এটা হচ্ছে রোটর, যার এদিকে আছে নর্থ পোল, এদিকে আছে সাউথ পোল, তাই না। এবার আমি কী করলাম, এই রোটরটাকে কী করছি, আমি প্রাইম মুভার দিয়ে আমি রোটেট করাচ্ছি, ঠিক আছে। প্রাইম মুভার দিয়ে যদি রোটেট করে, তাহলে কী হচ্ছে, আলটিমেটলি এই নর্থ পোল সাউথ পোল যেটা ছিল স্ট্যাটিক ছিল, বাট যখনই আমি রোটরটাকে আমি রোটেট করাচ্ছি, তখন কী হয়ে গেলো, এটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই না। জাস্ট ভাব, সিম্পল, অত ভিতরে যাওয়ার দরকারই নেই, সিম্পল বোঝাচ্ছি। এটা একটা নর্মালি স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড আছে, তাই না। এই স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমি রোটরটাকে যদি রোটেট করাই, তাহলে অবভিয়াসলি কি নর্থ পোল সাউথ পোলটাকে আমরা রোটেট করবে, ঠিক আছে। এই কোন মেকানিজমে রোটেট করবে বা সামথিং, সেগুলো নর্মালি বেশি ডিপের ব্যাপার, সেটা তো যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আলটিমেটলি আমি কী দেখতে পেলাম, আমার কাছে রোটর আছে, সেই রোটরের মধ্যে একটা ফিল্ড আছে, সেই ফিল্ডের মধ্যে আমি ডিসি সাপ্লাই দিলাম। ডিসি সাপ্লাইয়ের জন্য কী হলো, আমার কাছে একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হলো,
ঠিক আছে, এবার আমি সেই রোটরটা কী করলাম, রোটেট করালাম। রোটরটা যখন রোটেট করলাম তখন কী হলো, একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হলো। ঠিক আছে, এইটুকুতে কোনো প্রবলেম নেই। এবার ফ্যারাডেস কী বলেছে, ফ্যারাডে তো বলেছে যে যদি কোনো আমার ইএমএফ এর যে রুলস যেটা ফ্যারাডে বলেছে, কি বলেছিল যে আমার যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যদি একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড বা টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা স্ট্যাটিক কন্ডাক্টর থাকে, তাহলে কী হবে, সেই কন্ডাক্টরের মধ্যে আমার ইএমএফ জেনারেট করবে, তাই না? ওর বলেছে যদি একটা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কন্ডাক্টর মুভ করে, তাহলে কী হবে, আমার ওখানে একটা ইএমএফ জেনারেট হবে। আলটিমেটলি ফ্যারাডে এটা বলতে চেয়েছে যে আমার ম্যাগনেটিক ফিল্ড আর কন্ডাক্টর এই দুটোর মধ্যে যদি রিলেটিভ মোশন থাকে, তাহলে আমার কি তৈরি হবে, একটা ইএমএফ আমার জেনারেট করবে কন্ডাক্টরের মধ্যে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে কি, এখানে একটা স্পেস ডিসপ্লেসমেন্টের একটা 120 ডিগ্রি স্পেস ডিসপ্লেসমেন্টে আমার একটা কন্ডাক্টরকে রাখা আছে। ঠিক আছে, আমি কি করলাম, এখানে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডকে আমি ক্রিয়েট করলাম রোটরটাকে প্রাইম মুভার দিয়ে ঘুরিয়ে। তাহলে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডে কি টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তো টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আমার কি আছে, আমার তিনটে 3 ফেজের একটা সিস্টেম আছে। তো কী হবে, এর মধ্যে আমি কী পাবো, 3 ফেজে আমি একটা কারেন্ট পাবো। বোঝা গেল? সেই 3 ফেজ যে কারেন্টটা থাকবে সেটা কী হবে, 120 ডিগ্রি টাইম ডিসপ্লেসমেন্ট থাকবে, মানে ফেজ ডিসপ্লেসমেন্ট থাকবে। ঠিক আছে, জাস্ট লাইক কি, এটা যদি আমার, যেহেতু আমরা অলরেডি জানি যদি এটা আমার সাইন ওয়েভ যদি নর্মাল এর যদি সাইন ওয়েভটা হয়, তাহলে কী হবে, এর পরটা স্টার্ট হবে হচ্ছে কি আমার 120 পর থেকে। ঠিক আছে, তাহলে কী হচ্ছে, আমার এটা এদিক দিয়ে স্টার্ট হবে, আর এটা কী হবে 60 থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 3 ফেজ সিস্টেম। এটা তোদের অলরেডি আমি আগের সিলেবাস এসিসে পড়েছিলাম, যারা পড়িসনি তাদের জন্য জাস্ট আমি একটা ডিসকাস করে দিলাম। তো আমি কি দেখতে পেলাম, আমি দেখতে পাচ্ছি যে আমার অল্টারনেটরে কি হচ্ছে, আমার এখানে 3 ফেজ পাওয়ার আমি জেনারেট করতে পারছি। ঠিক আছে, এটা একটা কোশ্চেন। আর একটা মেন কোশ্চেন জানা উচিত যে অল্টারনেটর আমরা কেন ইউজ করছি, আমরা তো ইন্ডাকশন জেনারেটর ইউজ করতে পারতাম, তাই না? ইন্ডাকশন জেনারেটর প্রিন্সিপালটা একটু আলাদা। ঠিক আছে, ওখানে কি হয়, ইন্ডাকশন জেনারেটরে এখানে কোনো পাওয়ার সাপ্লাই আমার দেওয়া হয় না। ঠিক আছে, জাস্ট এবার দেখ যে এই যে 3 ফেজ সিস্টেমে আমার আউটপুট পাওয়ারটা পেলাম, এটা কি হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স মানে কি, আমার অ্যাট এনি ইনস্ট্যান্ট কি হচ্ছে, আমার তিনটের যোগফল, ধর এটা যদি I1 লিখি, এটা যদি I2 লিখি, এটা যদি I3 লিখি, অ্যাট এনি ইনস্ট্যান্ট I1 প্লাস I2 প্লাস I3 কী হতে হবে, 0 হতে হবে। তাহলে কী হবে, আমার 3 ফেজ সিস্টেমটা কী হতে হবে, ব্যালেন্স 3 ফেজ সিস্টেম হিসেবে কাজ করবে। বোঝা গেছে? তো এটুকু ছিল বেসিক অল্টারনেটর বা সামথিং। এবার একটা কোশ্চেন আসবে যে কেন আমরা অল্টারনেটরকে আমরা ইউজ করি। ঠিক আছে, জাস্ট একটা জিনিস মনে রাখ যে অল্টারনেটর ইউজ করার মেন রিজনটা কি বলতো, আমার অল্টারনেটরের স্পিড হচ্ছে NS = 120 f/p। ঠিক আছে, এটা হচ্ছে আমার অল্টারনেটরের স্ট্যাটারের স্পিড। ঠিক আছে, স্ট্যাটার স্পিড বলতে কি, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে না, সেই ম্যাগনেটিক ফিল্ডের স্পিড আলটিমেটলি হচ্ছে NS। বোঝা গেল? তো NS = কি হচ্ছে 120 f/p। প্রবলেম নেই। এবার দেখ এখানে আমার কি হচ্ছে, আলটিমেটলি পোলটা কনস্ট্যান্ট, তাই না? আমার কাছে ইন্ডাকশন এই যে অল্টারনেটর আছে তার পোলটা কনস্ট্যান্ট আছে। আর আমি যদি স্পিডকে কোনো রকমে কনস্ট্যান্ট রাখতে পারি, যে প্রাইম মুভার দিয়ে আমি ঘোরাচ্ছি, সেই প্রাইম মুভারের স্পিডটাকে যদি আমি কনস্ট্যান্ট রাখি, তাহলে আমি কী দেখতে পাচ্ছি বলতো, আমার আলটিমেটলি ফ্রিকোয়েন্সিটা আমি কনস্ট্যান্ট পাবো। আমি কি বললাম, বোঝা গেল কি বলছি? আমি তোকে বললাম যদি আমি এখানে স্পিডটাকে কোনোভাবে কনস্ট্যান্ট রাখতে পারি, আর যদি আমার পোলটা যদি আমার কনস্ট্যান্ট থাকবে, যেহেতু পোলটা তো ম্যানুফ্যাকচারিং সময় হয় না, তো পোলটা আমার কনস্ট্যান্ট থাকবে, যদি স্পিডটা কনস্ট্যান্ট রাখতে পারি, তাহলে আমি ফর্মুলা থেকে দেখতে পাচ্ছি NS = 120 f/p। তাহলে আমার কী হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকছে। আমার কেন ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট দরকার, তোরা খুব ভালো করেই জানিস যে ইন্ডিয়ানের যে পাওয়ার সিস্টেম গ্রিডটা আছে, যে ন্যাশনাল গ্রিড যেটা বলে, সেই ন্যাশনাল গ্রিডের ফ্রিকোয়েন্সি কত হয়, 50 হার্জ। মানে ন্যাশনাল গ্রিডটা কি ইন্টারকানেক্টেড হয়, মানে দিল্লিতে যার বাড়িতে যে কারেন্টটা আছে, বা আমার বাড়িতে বা কলকাতাতে যে কারেন্ট আছে, প্রত্যেকটা কি আছে বলতো, নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড থাকে। ঠিক আছে, তো ইন্টারকানেক্টেড থাকতে হলে কী হতে হবে, প্রত্যেকটা জায়গাতে ফ্রিকোয়েন্সি কী থাকতে হয়, কনস্ট্যান্ট থাকতে হবে। ঠিক আছে, কেন কনস্ট্যান্ট থাকবে সেগুলো বেশি ডিপের মধ্যে পার্ট, যা কারোর যদি জানার ইচ্ছা থাকে যে কেন ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রাখতে হয়, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমি তোকে বলে দেবো। ঠিক আছে, এর মধ্যে পড়ছে না, তো এর মধ্যে পার্টে পড়িয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো 50 হার্জে কী রাখতে হবে, কনস্ট্যান্ট রাখতে হবে। এই একমাত্র কারণে কি করি আমরা বলতো, আমরা অল্টারনেটরটাকে ইউজ করি। আর অল্টারনেটর কী করে, নিজেদের মধ্যে সিনক্রোনাইজিং পাওয়ার বলে একটা জিনিস আছে, যার জন্য স্পিডটাকে কখনো ভ্যারি হতেও দিতে চায় না। মানে যে স্পিড যদি ধর কমে গেল, ধর লোড ইনক্রিজ করলে স্পিড একটু কমলো, অল্টারনেটর কী বলতো, অটোমেটিক্যালি স্পিডটাকেও বাড়িয়ে দেবে। ঠিক আছে, তো এগুলো অল্টারনেটরের মধ্যে চ্যাপ্টার, অনেক বেশির মধ্যে ঢোকার দরকার নেই। অল্টারনেটর নিচে একটা সিলেবাসের মধ্যে পড়ে, সাবজেক্ট ধরে নিতে পারিস। ঠিক আছে, তো এটা আমি কি বোঝালাম, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট যে ইলেকট্রিসিটি কী করে জেনারেট করা যেতে পারে। তো আমি কি বোঝালাম তোদেরকে, একটা অল্টারনেটর আছে, সেই অল্টারনেটরকে যদি আমি তার রোটরটাকে কোনো রকমে যদি ঘোরাতে পারি, কী দিয়ে ঘোরাবো, প্রাইম মুভার দিয়ে। সেই প্রাইম মুভার দিয়ে যদি কোনোভাবে ঘোরাতে পারি, তো অবভিয়াসলি সেটা কী তৈরি হয়ে যাবে, সেটা
যেটা আমাকে একটা আলটিমেটলি 3 ফেজ ব্যালেন্স ইলেকট্রিসিটি দিবে, যার ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করবে কি স্পিডের উপরে। এইটুকু আমি আজকের টপিকে বোঝালাম, বোঝা গেছে এইটুকু? এবার দেখ, সব থেকে ছোট পাওয়ার প্ল্যান্ট বলতে পারিস কি বলতো? তোরা একটু ভাব, যে আমি তোকে বলছি তোকে সব থেকে ছোট পাওয়ার প্ল্যান্ট কোনটা? বলে দিচ্ছি, দেখবি ওই যে জেনারেটারগুলো থাকে না, জেনারেটার যেটাতে আমরা নর্মালি যে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করি যখন তো কারেন্ট থাকে না, বা আমার কি থাকে যে ব্যাকআপ পাওয়ার হিসেবে যেটা ইউজ করা হয় জেনারেটারটাকে, সেটা হচ্ছে কি সব থেকে ছোটো একটা পাওয়ার প্ল্যান্ট। কেন? ওখানে দেখবি কি থাকে, একটা ইঞ্জিন থাকে, তাই না? ইঞ্জিনের মধ্যে কি আমরা ডিজেল দিই, ঠিক আছে? দেখবি পুজোর সময় যে সাইডে রাখা থাকে ইঞ্জিন থাকে, ইঞ্জিনের মধ্যে ডিজেল দিই। ডিজেলের জন্য কী হবে? ডিজেলের জন্য কী হচ্ছে আলটিমেটলি ওর কী হচ্ছে, একটা ওই ফ্লাই ওভার থেকে ফ্লাই হুইল যেটা থাকে, ফ্লাই হুইলটা কী করছে, রোটেট করাচ্ছে। সেই ফ্লাই হুইলটা দেখবি কোথায় থাকবে, আমার একটা অল্টারনেটের সাথে কী থাকে, ওখানে একটা শ্যাপটাকে কানেক্টেড করা থাকে, ঠিক আছে? তো যখনই শ্যাপটা অল্টারনেটের সাথে কানেক্টেড আছে, ঠিক আছে, তখন কী হবে, ইঞ্জিন যখন স্টার্ট হবে তখন কী হবে, প্রাইম মুভারটা ঘুরবে, মানে কি ফ্লাই হুইলটা ঘুরতে থাকবে। ফ্লাই হুইল যদি ঘুরতে থাকে তাহলে কী হবে, আমার অল্টারনেটরে কি শ্যাফটটা ঘুরতে থাকবে। আর অল্টারনেট শ্যাফট ঘুরলে কী হচ্ছে, আলটিমেটলি শ্যাফটটা কার সাথে কানেক্টেড আছে, রোটরের সাথে। তো রোটর যদি ঘুরে তাহলে কী হবে, আলটিমেটলি আমার পাওয়ারটা জেনারেট হবে, ঠিক আছে? তো ওগুলো কিন্তু ওগুলো সিঙ্গেল ফেজ থাকে, যেহেতু বাড়ি আমার সব সিঙ্গেল ফেজ, তাই সিঙ্গেল ফেজ, বাট এখানে কী থাকবে, 3 ফেজ, ঠিক আছে? তো আমি কি বুঝতে পারলাম এইটুকুতে, যে অল্টারনেটরের রোটরকে যদি কোনোভাবে ঘোরানো যেতে পারে তাহলে আমার পাওয়ার তৈরি হবে, ঠিক আছে? তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, আমি যেটুকু বোঝালাম সেটুকু তোরা একটু লিখে নে। আমাদের ইন্ডিয়াতে নর্মালি যে কনভেনশনাল যে পাওয়ার সাপ্লাইগুলো, পাওয়ার স্টেশনগুলো আছে, সেখানে কী আছে, বেশিরভাগ হচ্ছে কি থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? হাইড্রোল পাওয়ার প্ল্যান্ট বা ওয়াইন টারবাইন পাওয়ার প্ল্যান্ট যেগুলো হয়, ঠিক আছে, বা সোলার পাওয়ার প্ল্যান্ট, এগুলো হচ্ছে কি রিনিউয়েবলের মধ্যে পড়ছে, এগুলো আমি পরে বলছি। তো আমি এবার পড়বো কি, পাওয়ার প্ল্যান্টের মধ্যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? কী পড়বো আর আমি, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ওকে? তো আমি বুঝে দিচ্ছি এগুলো। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যে আমার কাছে একটা অল্টারনেটর আছে, ঠিক আছে? যে অল্টারনেটরে কি আছে, একটা শ্যাফট আছে, ওকে? আর এখান থেকে আমার 3 ফেজ পাওয়ার আছে, ঠিক আছে? যেটা কী থাকবে, এখানে আমার টাওয়ার থাকবে, এই টাওয়ারের থ্রু দিয়ে কী হবে, আমার এটাকে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? তো আমার আলটিমেটলি কী হচ্ছে, এইটুকু হচ্ছে পাওয়ার প্ল্যান্টের মধ্যে কাজ, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন বা ট্রান্সমিশন, ঠিক আছে? ওইদিকে যাবে। তো আমার কী হচ্ছে, এটা একটা অল্টারনেটর, যে অল্টারনেটরে যদি রোটেট করে তাহলে কী হবে, আমার শ্যাফট রোটেট করলে আউটপুটে আমি কারেন্ট পাবো, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে, এই অল্টারনেটরের যে শ্যাফটটা থাকবে সেটাকে ঘোরাবে কে, তাই না? আমি যদি একটা নর্মালি হাত দিয়ে তো ঘোরানো পসিবল নয় না, বা নর্মাল ছোটো ইঞ্জিন দিয়ে ঘোরানো পসিবল নয়, যেহেতু এখানে তৈরি করতে হবে কত, 100 মেগাওয়াট, 500 মেগাওয়াট, তাই না? মেগাওয়াটে পাওয়ার জেনারেট করতে হবে, মেগাওয়াট মানে হচ্ছে হিউজ পাওয়ার, ঠিক আছে? তাহলে কী হতে হবে, আমাকে কন্টিনিউয়াস কিছু সোর্স দরকার, যেটা আমাকে ঘোরাবে। কে ঘোরাবে বলতো? টারবাইন। টারবাইনের শ্যাফটটা কী থাকবে, এই অর্ডিনারি শ্যাফটের সাথে কী থাকবে, কাপল থাকবে, ঠিক আছে? এটা কি বলবো আমরা, এটা বলবো আমরা টারবাইন, ঠিক আছে? তোরা ফিজিক্সের স্টুডেন্ট, তোরা সবাই টারবাইন কি তোরা জানিস, ঠিক আছে? এবার তোরা থার্মাল যদি পেপারের মধ্যে হয়তো টারবাইন তোরা পড়েও থাকি, যে লো প্রেশার টারবাইন, হাই প্রেশার টারবাইন, ঠিক আছে? এগুলো অনেক পড়ে থাকতে পারিস। তো টারবাইনের অত ভিতরে যাওয়ার দরকার নেই, জাস্ট একটা জিনিস ধরে রাখ, যে টারবাইনের মধ্যে, টারবাইন জিনিসটা কি, জাস্ট একটা এরকম যে থাকবে, ঠিক আছে? এবার এখানে তো এরকম থাকলো নজল টারবাইন, স্টিম টারবাইন, অনেক কিছু থাকে, ঠিক আছে? ওগুলো তো যাওয়ার দরকার নেই। আমি যদি এখানে একটা যদি হিট করি তাহলে কী হবে, আমার এটা এদিকে যদি কন্টিনিউয়াসলি যদি হিট করি তাহলে কী হবে, এটা রোটেট করে এদিকে যাবে, তারপর কি এখানে হিটটা পড়বে, ঠিক আছে? তো আলটিমেটলি কি রোটেট করবে। তো আমি যদি এখান থেকে হিট করি কিছু দিয়ে, যদি ফোর্স দিই, তাহলে কী হবে, আমার টারবাইনটা কী হবে, রোটেট করবে। আর টারবাইন যদি রোটেট করে, এই টারবাইনটাকে যদি আমি অল্টারনেটর শ্যাফটের সাথে কানেক্ট করে দিই, তাহলে কী হবে, আমার অল্টারনেটরের শ্যাফটটা রোটেট করবে, ঠিক আছে? আর অল্টারনেটর শ্যাফট রোটেট করলে কারেন্ট জেনারেট করবে, ঠিক আছে? তো এবার আমার কাজ কী আসছে, এবার আমাকে জাস্ট টারবাইনকে ঘোরাতে হবে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে এবার টারবাইনটাকে কী করতে হবে, রোটেট করাতে হবে। কী রোটেট করাবো আমি, এখানে আমি কী করবো, স্টিম দেবো,
হাই প্রেশারের স্টিম আমি কি করব, স্টিম ফ্লো দেবো টারবাইনের মধ্যে, ঠিক আছে। এবার টারবাইনে যে চামচের মধ্যে যে ব্লেডগুলো থাকবে সেই ব্লেডে কী হবে, আমার স্টিমকে হিট করবে, আর স্টিম দিয়ে যখন হিট করবে তখন কি টারবাইনটা আমার রোটেট করতে থাকবে, ঠিক আছে। আর সেই স্টিমের প্রেশারটা অনেক বেশি থাকে, মানে প্রচণ্ড বেশি থাকে। আমরা যখন থার্মাল পাওয়ার প্ল্যান্টে যখন ট্রেনিং করিনি আমরা সাউথ দিকে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, ওখানে যখন গেছিলাম তখন ওখানে স্টিমের যে প্রেশারটা ছিল নর্মালি কী বলতো, যে বাইরে থেকে যখন আমরা ভিতরে আসতাম কন্ট্রোল রুমে তখন ওই স্টিমের একটা ফ্লো থাকতো, ওটাকে আমরা নিজেদের গায়ের মধ্যে দিয়ে তোর গায়ের সব ধুলোপত্র সব সরে যেত, ঠিক আছে, এতটাই স্টিমের প্রেশার থাকে। ওকে, তো নর্মালি যদি তুই গায়ের মধ্যে তুই দিয়ে রাখিস তোর ওখানে তোর কি বলবো, যদি ওখানে হিটের যে স্টিমটা থাকে, সুপার হিটের যে স্টিমটা থাকে সেটা গায়ে রাখলে তোর গাটা পুড়ে যাবে আর কি, ঠিক আছে। তো দেখ এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে আমাকে স্টিম রাখতে হবে, তাই না? তাহলে আমাকে কী করতে হবে, স্টিম জেনারেট করতে হবে। বোঝা গেল আমি কি বললাম? তাহলে আমার এখান থেকে যদি স্টার্ট করলাম, আমি দেখতে পাচ্ছি কি টারবাইনে ঘোরানোর জন্য কী দরকার, সুপার হিটেড স্টিম দরকার। তাহলে স্টিমকে যদি আমাকে তৈরি করতে হয় কী করতে হবে, আমাকে ওয়াটারকে কী করতে হবে, ওয়াটারকে বয়েল করতে হবে, তাই না? এবার এই ওয়াটারকে বয়েল করা নিয়ে কী হবে, আমার দু রকমের পাওয়ার প্ল্যান্ট আসবে। কী কী পাওয়ার প্ল্যান্ট আসবে? একটা হচ্ছে কোল পাওয়ার প্ল্যান্ট, তাই না, যেখানে কী করবো আমরা কোল ইউজ করে আমরা কী করবো, ওয়াটারকে বয়েল করবো। আর এটা কী করবো, আরটা হচ্ছে আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বোঝা গেল? তাহলে আমার কি দেখতে পাচ্ছি, টারবাইনে আমাকে স্টিম দিয়ে হিট করার জন্য আমাকে স্টিম জেনারেট করতে হবে। সেই স্টিমটা আমি দুভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে কি কোল দিয়ে আমি হিট জেনারেট করলাম, তাই সেটা কিন্তু ওয়াটারকে বয়েল করলাম, দিয়ে আমি স্টিম জেনারেট করলাম। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মানে নিউক্লিয়ার যে এনার্জিটা থাকবে সেখান দিয়ে আমি কি করব, হিট জেনারেট করলাম, সেটাকে আমি কি করলাম, ওয়াটারকে বয়েল করে আমি কি করলাম, স্টিম তৈরি করলাম, ঠিক আছে। তো প্রথমে দেখা যাক হচ্ছে কোল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, কোল পাওয়ার প্ল্যান্ট। ওকে, কোল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে, আমার এখানে যে কোলগুলো থাকবে না, সেই কোলগুলো দেখবি নর্মালি কী হয়, ট্রেনে করে বড় বড় কোলের যে চাইগুলো থাকে সেগুলোকে নিয়ে যাওয়া হয়, সেই কোলগুলোকে আনলোড করা হয়। সেই কোলগুলোকে আনলোড করে কী হয়, কোলগুলোকে গুঁড়ো গুঁড়ো করা হয়। প্রথমে কী করা হয়, প্রথমে যে বড় বড় যে কোল থাকবে সেগুলো কী করা হবে, গুঁড়ো গুঁড়ো করা হবে, একবারে ডাস্ট পার্টিকেল করা হবে কোলের, কেন, সারফেস এরিয়া বেড়ে যাবে, ঠিক আছে, ডাস্ট পার্টিকেল করা হবে। সেই ডাস্ট পার্টিকেলের যে কোলটা থাকবে সেটাতে কী হবে, আমাকে আগুন ধরানো হবে কোথায়, বয়লারে। এখানে কি থাকবে, আমার একটা বয়লার থাকবে, ঠিক আছে। আর এখানে যে কোলটা থাকবে সেই কোলটার মধ্যে বয়লারের মধ্যে কি হবে, আমার এখানে ফায়ার করা হবে, ঠিক আছে। তাহলে কি হবে, আমার বয়লারের মধ্যে কি কোলটা ফায়ার হবে, মানে কি কোলটা বার্ন হবে। আর কোল বার্ন হলে কি আমার এখানে হিট তৈরি হবে, কি হবে, এর মধ্যে বয়লারের মধ্যে কি থাকবে, বয়লারের মধ্যে আমার জল থাকবে। সেই জলটা কি হবে, আলটিমেটলি স্টিমে তৈরি হবে। সেই স্টিমটা আমার এখান থেকে কি যাবে, সেখান থেকে মাঝে তো ইকোনোমাইজার বা ইউপোরেটর আছে, সেখান থেকে আলটিমেটলি টারবাইনের মধ্যে গিয়ে কি করবে, টারবাইনটাকে রোটেট করাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি আমার থার্মাল পাওয়ার মানে কোল পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্টের মধ্যে কোল পাওয়ার প্ল্যান্ট। বোঝা গেল? তাহলে কোল পাওয়ার প্ল্যান্ট কী কাজ করে, কোলটা কী করবো, আমরা গুঁড়ো ডাস্ট পার্টিকেল করবো, ঠিক আছে। ডাস্ট পার্টিকেল করে সেটাকে কী করবো, আমরা ওখানে হিট তৈরি করবো, কি দিয়ে, বয়লারের মধ্যে বার্ন করা হবে। বয়লারের মধ্যে বার্ন করলে কী হবে, ওখানে কি হিট তৈরি হবে। সেই হিটটা কী হবে, আমরা এখানে বয়লারের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা কী করবে, সেই জলটাকেও স্টিমে তৈরি করবে, যে সেই স্টিমটা আমার টারবাইনের মধ্যে যাবে, ঠিক আছে। এবার এখানে যে স্টিমটা তৈরি হবে সেটা কী হবে, নর্মালি স্টিম থাকবে, সুপার হিটের স্টিম থাকবে না। সেই জন্য কি সুপার হিটার লাগবে, ইকোনোমাইজার লাগবে, সেগুলো মাঝে ওগুলো আমি তোকে পাওয়ার প্ল্যান্ট পড়াচ্ছি না, তো ওইগুলো যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে নর্মালি আমাদের কোল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, তোরা এইটুকু লিখে নে। এবার আমি নেক্সট যাবো কি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, তারপর যাবো ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ওকে, এখানে যে ওয়াটারটা আসবে সেই ওয়াটারটা পাশে কোনো রিজার্ভার থাকবে, ওয়াটার রিজার্ভার থাকবে, সেই ওয়াটার রিজার্ভার থেকে এই ওয়াটারটা যাবে, ঠিক আছে। এবার এই ওয়াটার রিজার্ভার পরে কি থাকবে, এখানে ডিএম প্ল্যান্ট, খুব ইম্পর্টেন্ট, ডিএম প্ল্যান্ট। কি বললাম আমি, ডিএম প্ল্যান্ট বলতে কি বলতো, ডিমিনারাইজেশন প্ল্যান্ট, ঠিক আছে। কেন দরকার, এখানে যে আলটিমেটলি যে আমার যে নদী থেকে যে আমি জলটা পেলাম সেই জলটাকে যদি আমি শুদ্ধ না করি তাহলে কি প্রবলেম বলতো, এই জলটা স্টিম তৈরি হবে, এই স্টিমটা ডাইরেক্টলি কোথায় যাবে, টারবাইন ব্লেডে গিয়ে লাগবে। এবার সেখানে যদি লবণ থাকে ওই জলের মধ্যে, তাহলে কি হবে, স্টিমের মধ্যে লবণ থাকবে, সেই স্টিমটা আমার টারবাইনের কি ব্লেডে হিট করবে। এবার যদি টারবাইন ব্লেডে যদি স্টিমটা হিট করে তাহলে কি হবে, আলটিমেটলি এখানে আমার টারবাইনের ব্লেডগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে ডিএম প্ল্যান্টটা খুব ইম্পর্টেন্ট কাজ। ডিএম প্ল্যান্ট কী করে, এখানে যে মিনারেলগুলো থাকে সেখানে আমি দেখবো যে কোন মিনারেলটা আমাকে কী করতে হবে, সরাতে হবে, ঠিক আছে। মানে ডিমিনারেল মানে ডি মিনারেল, ঠিক আছে। তো কী হতো, মিনারেলগুলোকে বার করে নেওয়া হয় যাতে আমার এখানে টারবাইনে যখন হিট করবে স্টিমটা সেই টারবাইনের ব্লেডে যেন কোনো ক্ষতি না হয়,
ঠিক আছে, তখন ইউজ করা হয় ডিএম প্ল্যান্ট ইউজ করা হয়। ঠিক আছে, এবার দেখ এখানে যে টারবাইনটা ইউজ করলো, কি টারবাইনকে স্টিম হলো, ঠিক আছে, এবার কি থাকে এখানে একটা কন্ডেন্সার থাকে, কন্ডেন্সার থাকে। ঠিক আছে, কেন কন্ডেন্সার দরকার? এবার যে স্টিমটা হলো সেই স্টিমটা কি করলো, বয়লার থেকে স্টিম আসলো, সেই স্টিমটা আমার টারবাইনে হিট করলো। এবার স্টিমটা যাবে কোথায়, তাই না? আমার স্টিমটা হিট করলো, স্টিমটা কাজ শেষ না, যে স্টিমটা হিট করলো টারবাইনকে সেই স্টিমটা আমার কী হবে, আর তারপর আসবে কোথায়, কন্ডেন্সার, যখন আমার কাজ হয়ে যাবে কন্ডেন্সার কী করবে, সেই স্টিমটাকে আবার ওয়াটারে কনভার্ট করবে। মানে কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সারের কাজ হচ্ছে স্টিম থেকে কি করবে, ও ওয়াটারে কনভার্ট করবে। ঠিক আছে, কন্ডেন্সারের কাজ কি, কন্ডেন্সারের কাজ হচ্ছে স্টিম থেকেও কি করলো, ওয়াটারে কনভার্ট করলো। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, প্রথমে ওয়াটার ছিল, ওয়াটার থেকে ডিএম প্ল্যান্টে গেলাম, দিয়ে বয়লারে গেলাম, বয়লার থেকে স্টিম তৈরি হলো, সেই স্টিমটা আমি টারবাইনে গেলাম, এবার কাজ হয়ে গেল স্টিমে, আমার টারবাইন ঘুরছে, তো সেই স্টিমটা কোথায় আসলো, আমার কন্ডেন্সারে চলে এলো। এবারে কন্ডেন্সার থেকে কোথায় বলতো, কুলিং টাওয়ার। এবার তোরা হয়তো অনেকেই যারা তোর পাওয়ার প্ল্যান্ট দেখেছিস, যাদের বাড়ির মালদার দিকে তাদের খুব ভালো করে দেখেছিস, বা নর্থ বেঙ্গলে যাদের বাড়ি, যারা নর্থ বেঙ্গলের বাড়ি তারা খুব ভালো করে দেখেছিস, যখন তোরা কলকাতা আসিস তখন তোরা এনটিপিসির সাইড দিয়ে আসিস। ঠিক আছে, বা যাদের কোলাঘাটের সাইড দিয়ে আসিস তারা হয়তো এগুলো দেখতে পেয়েছিস। ঠিক আছে, কুলিং টাওয়ার বলতে কি বলতো, সে দেখবি গম্বুজ, মানে একটা জাস্ট লাইক এরকম টাইপের একটা শেপ থাকে, এরকম টাইপের শেপ থাকে। ঠিক আছে, দেখবে একটা পাওয়ার প্ল্যান্টে এই জিনিসটা দেখা যায়। আমি তোদের গ্রুপের মধ্যে ফটো পাঠিয়ে দেবো কুলিং টাওয়ার। ঠিক আছে, এটা হচ্ছে কুলিং টাওয়ার। এটার কাজ কি বলতে, এটা কুলিং টাওয়ারের কাজ হচ্ছে এখানে যে গরম যে ওয়াটারটা আছে, হিটের যে ওয়াটারটা আছে, হিটের স্টিম ছিল, কন্ডেন্সার কি করলো, হিটের স্টিমকে হিটেড ওয়াটারে কনভার্ট করে দিল, মানে স্টিমকে ওয়াটার করে দিল, সেই ওয়াটারটাকে ঠান্ডা করতে হবে। ঠিক আছে, সেই ওয়াটারটাকে ঠান্ডা করার সময় কি করবে, কুলিং টাওয়ারের মধ্যে দিয়ে ছাড়া হয়। ঠিক আছে, কুলিং টাওয়ার মধ্যে ছাড়া কি, কুলিং টাওয়ার থেকে কিন্তু ফেলা হয়, আর এখানে একটা ফ্যান থাকে। ঠিক আছে, তো কি হয়, কুলিং টাওয়ারের সাইড দিয়ে হাঁটা হয় না, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে, আর কুলিং টাওয়ারের সাইডে অনেক বড় বড় ঘাস থাকে, কারণ ওই জলগুলো পড়ে বড় বড় ঘাসে মানে সবসময় ধর বৃষ্টি না থাকলে ওই জায়গাটা বৃষ্টির মধ্যে থাকে আর কি। ঠিক আছে, তো এই কুলিং টাওয়ারের কাজ হচ্ছে হিট, মানে জলের হিটটাই কি দেয়, কমিয়ে দেওয়া। ঠিক আছে, এবারে কুলিং টাওয়ার থেকে জলটা যাবে, সেই জলটা ডাইরেক্টলি আবার তো চলে যাবে হচ্ছে, তো এখান থেকে আমি বয়লের মধ্যে ফেড করতে পারি। ঠিক আছে, আবার এখান থেকে শুদ্ধ করে আমি বয়লের মধ্যে ফেড করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে টোটাল প্ল্যানটা, এটা হচ্ছে আমার টোটাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট। এর মধ্যে ইভাপোরেটর বা ইকোনোমাইজার বা সুপার হিটার এগুলোর দরকার নেই দেওয়ার, ওগুলো ভিতরে থাকতে পারে। বা যদি কোথাও তারা দেখি যে হিট সার্চ করিস নেটে যে ব্লক ডায়াগ্রাম অফ থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তাহলে ওখানে ইকোনোমাইজার থাকবে, এই টারবাইনের মধ্যে কী থাকবে, হাই প্রেশার টারবাইন থাকবে, লো প্রেশার টারবাইন থাকবে, তো অনেক কিছু বেশি বেশি থাকবে। ঠিক আছে, তো এইটুকু জাস্ট জানলে তোদের জন্য এনাফ। ঠিক আছে, তো এটা হচ্ছে তোদের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তোদেরকে আমি 2 মিনিট টাইম দিলাম, তো এইটুকু লিখে নে। এরপর আমি স্টার্ট করবো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। জাস্ট জিনিসটা কিন্তু সব দিক দিয়ে সেম, যে কি বলতো, আলটিমেটলি আমাকে টারবাইনটা ঘোরাতে হবে, টারবাইন ঘোরানোর জন্য স্টিম দরকার। এবারে যে স্টিমটা আমি কী দিয়ে করছি, স্টিমটা যদি আমি কোল বার্ন করি তাহলে কোল পাওয়ার প্ল্যান্ট, যদি আমি নিউক্লিয়ার ফিশন রিয়াকশন দিয়ে করি তাহলে কী হবে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, তো আমি তোকে 2 মিনিট টাইম দিলাম, এই জিনিসটা তোর একটু পুরোটা লিখে নে। আর তোরা এই এনটিপিসি ফারাক্কা বা সামথিং যেন দেখেছিস, কিন্তু বড় বড় যে টাওয়ারগুলো থাকে না, ওই টাওয়ারটা কী থাকে বলতো, এখানে যে বয়লার থেকে যে মানে কোলটা বার্ন হওয়ার পর যে ফ্লু গ্যাস যেটা থাকে, সেই ফ্লু গ্যাসটা ওই বড় যে লম্বা যে টাওয়ারটা থাকবে, দুটো যে টাওয়ার আছে এনটিপিসি যে 2 না 4টে টাওয়ার আছে, সে কী থাকে, ফ্লু গ্যাস দিয়ে ওটা উপরে ট্রান্সফার করে এনভায়রনমেন্টে। ঠিক আছে,
ওকে, তো লেখা হয়ে গেছে। তাহলে আমার কী করতে হবে, আমাকে বয়লারটা আমাকে সরিয়ে দিই, কোলটা সরিয়ে দিই, ঠিক আছে। কুলিং টাওয়ারটা লাগবে, কন্ডেন্সার কুলিং টাওয়ারটা লাগবে। কুলিং টাওয়ারটা লাগবে, ঠিক আছে। এই জায়গাটা এবার আমাকে দেখাতে হবে তাদেরকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। ওকে, এবার দেখ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী হবে, আলটিমেটলি আমাকে জলটাকে হিট করে স্টিম তৈরি করতে হবে, ঠিক আছে। তো তোরা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলতে নিউক্লিয়ারের যে পোর্শনটুকু সেটা তো অলরেডি স্যারের কাছে পড়ছিস, ঠিক আছে। অনেকে তোরা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে পড়ছিস, তো নিউক্লিয়ার অনেক বেশি জানিস আমার থেকে, তো এই নিয়ে আমি জ্ঞান বেশি দেবো না, ঠিক আছে। জাস্ট আমি যেটুকু বলবো কি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী ইউজ করা হয়, ইউরেনিয়াম 235, ঠিক আছে, এইটাকে ইউজ করা হয়, ঠিক আছে। এই ইউরেনিয়াম 235কে কী করি আমরা এখানে, আমাদের নিউক্লিয়ারের দু রকম রিয়াকশন, একটা কি নিউক্লিয়ার ফিউশন আর একটা ফিশন, ঠিক আছে। ফিউশন মানে কি, ফিউশন মানে হচ্ছে দুটো অ্যাটমকে অ্যাড করা, ঠিক আছে। আর ফিশন মানে কি, আমাকে স্প্লিট করা, ঠিক আছে। তো আমরা ফিউশন যে রিয়াকশনটা আছে, সেই ফিউশন রিয়াকশনটাকে আমাদের কন্ট্রোল করা আমাদের পক্ষে পসিবল নয়, ঠিক আছে। তাই প্রত্যেকটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ইউজ করা হয়, এটা তো শর্ট কোশ্চেন আসতে পারে, নিউক্লিয়ার ফিশন রিয়াকশন। নিউক্লিয়ার ফিশন রিয়াকশন ইউজ করা হয় কোথায়, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে। কী করা হয়, একটা নিউট্রন থাকে, সেই নিউট্রন দিয়ে আমি ইউরেনিয়াম 235 কী করবো, হিট করব, ঠিক আছে। তখন কী হয়, এখান থেকে ইউরেনিয়াম 235 আমার কী হবে, দুটোতে স্প্লিট হবে, ঠিক আছে। আর কী তৈরি হবে, নিউট্রন তৈরি হবে, ঠিক আছে। এই নিউট্রন কী করবে, আবার একে হিট, আর একটা ইউরেনিয়াম 235 হিট করবে, এভাবে আস্তে আস্তে কি এরা একটা চেন রিয়াকশনে কনভার্ট হবে, ঠিক আছে। আর এই যে অ্যাটমের যে স্প্লিটটা হচ্ছে আমি ইউরেনিয়াম 235-এর, এখান থেকে কি একটা হিউজ অ্যামাউন্টের একটা হিট তৈরি হয়, ঠিক আছে। সেই হিটটাকে আমরা কাজে লাগিয়ে কী করবো, আলটিমেটলি আমাকে ওয়াটারকে বয়েল করতে হবে। বোঝা গেল কী বললাম, তোরা এর থেকে অনেক বেশি জানিস, আমি জাস্ট ছোট্ট উপর বলে দিচ্ছি কী হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আমরা ফিউশন রিয়াকশন ইউজ করি না, আমরা কী করি, ফিশন রিয়াকশন। নিউক্লিয়ার ফিশন কী বলছে, নিউক্লিয়ার ফিশন হচ্ছে ইউরেনিয়াম 235 যে অ্যাটমটা আছে, সেই অ্যাটমটাকে আমরা কী করবো, নিউট্রন দিয়ে কী করবো, নিউট্রন দিয়ে হিট করি, ঠিক আছে। সেই নিউট্রন দিয়ে হিট করলে কী হচ্ছে, ইউরেনিয়াম 235 কী হচ্ছে, দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। দুভাগে ভাগ হয়ে গেলে কী হচ্ছে, এই পার্টিকুলার রিয়াকশনটাতে কী হচ্ছে, আমার প্রচুর পরিমাণে হিট তৈরি হয়, ঠিক আছে। এবার এইটা একটা কি চেন রিয়াকশন, এটা চলতেই থাকবে, ঠিক আছে। কী করবে, এখান থেকে নিউট্রন তৈরি হবে, 235 আলাদা করে স্প্লিট হবে, এই 235 আবার নিউট্রন দিয়ে হিট হবে, এরকম করতে করতে কী হয়, চেন রিয়াকশনটা বাড়তে থাকে, ঠিক আছে। তো চেন রিয়াকশন বাড়ার জন্য কি আমাকে ভালো কন্ট্রোল সিস্টেম দরকার, সেটা আমি পরে তোকে বলছি। তো আমি কি দেখতে পেলাম, ইউরেনিয়াম পার্টিকেল যেটা আছে 235, সেটাকে আমরা কী করলাম, অ্যাটমটাকে আমার স্প্লিট করলে কী তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণে হিট তৈরি হচ্ছে, এটুকু বোঝা গেছে, ঠিক আছে। এবার দেখ কী করে এটা কাজে লাগায়। তাহলে কী থাকে আমার কাছে, আমরা এখানে কি ইউরেনিয়াম রড তৈরি করি, এই যে নিউক্লিয়ার যেগুলো আছে না, ওগুলো ফিউল রড বলে, সেই ফিউল রডের মধ্যে ছোটো 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 আমার এখানে ছোটো ছোটো রড থাকে ইউরেনিয়ামে, ঠিক আছে। সেগুলোকে আমার নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে কাজে লাগানো হয়। তো আমার কী থাকছে এখানে, আমার কি নিউক্লিয়ার রিয়াক্টর থাকছে, নিউক্লিয়ার রিয়াক্টর থাকছে, এখানে কি থাকবে, কন্ট্রোলার, কি করবে, এই নিউক্লিয়ার রিয়াক্টরটা কন্ট্রোল করবে, ঠিক আছে। এবার দেখ, এবার মেন জিনিসটা আসছে, এখান থেকে যে নিউক্লিয়ার রিয়াক্টর থেকে যে হিটটা আসছে, ঠিক আছে, হিট এক্সচেঞ্জার, এরপর কি থাকবে, হিট এক্সচেঞ্জার, হিট এক্সচেঞ্জার, ঠিক আছে। এই যে নিউক্লিয়ার রিয়াক্টর থেকে যে হিটটা আমার বেরোচ্ছে, সেই হিটটা কী করে নেওয়া হয় বলতো, এগুলো মুছে দিচ্ছি সব, এগুলো তো বোঝা হয়ে গেছে, এত বুঝে লেখার দরকার নেই, ঠিক আছে। দেখ কী করে হচ্ছে, আমার যে নিউক্লিয়ার যে রডগুলো থাকে না, ইউরেনিয়ামের যে রডগুলো থাকে, সেই রডগুলো আমার আলটিমেটলি কী থাকে বলতো, জলের মধ্যে চোবানো থাকে, আর এখানে কী থাকে, পুরো জল থাকে, জল থাকে, ঠিক আছে। এবার কি হচ্ছে, এই যে জলটা আসছে, এই জলটা আমার আলাদা সোর্স আছে জলের, ঠিক আছে, এখান থেকে জলটা আসছে, বোঝা গেল। এবার কি হয়, এবার এখানে যে নিউক্লিয়ার যে রিয়াক্টরগুলো আছে, নিউক্লিয়ার রিয়াক্টরের মধ্যে ইউরেনিয়াম যে রডটা আছে, সেখানে কী হচ্ছে, আমার নিউক্লিয়ার ফিশন রিয়াকশন হচ্ছে। নিউক্লিয়ার ফিশন রিয়াকশনের জন্য কী হচ্ছে, আমার এই ওয়াটারটা কী হচ্ছে, ওয়াটারটা হিট আপ হচ্ছে, কেন, এই রিয়াকশনের জন্য কী হচ্ছে, আমার এই জায়গাটা হিট আপ হচ্ছে, তাই না। আর হিট আপ হলে কী হচ্ছে, ওয়াটারটা আমার কী হচ্ছে, ওয়াটারটা হিট হচ্ছে। এবার দেখ, এই ওয়াটারটা যেটা হিট হলো, আমি এই ওয়াটারটাকে যদি ডাইরেক্টলি যদি আমি টারবাইনে পাঠিয়ে দিই, ঠিক আছে, স্টিম হয়ে, প্রবলেম কী হবে বলতো, প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়াটার,
জাস্ট এটুকু মাথায় রাখ, এটা হচ্ছে কি রেডিও অ্যাক্টিভ ওয়াটার। তো রেডিও অ্যাক্টিভ ওয়াটারকে আমি ডাইরেক্টলি আমি কি টারবাইনে ইউজ করতে পারবো না। কেন? টারবাইন থেকে কোথায় যাবে? টারবাইন ইউজ করলাম, টারবাইন থেকে কন্ডেন্সারে যাবে, কন্ডেন্সার থেকে কুলিং টাওয়ারে যাবে। এবার কুলিং টাওয়ারে কী বললাম তো একটু আগেই, যে কুলিং টাওয়ারে ফ্যান থাকে, সেখান থেকে কী হবে আলটিমেটলি নেচারে আসে। এবার নেচারে যখন এই রেডিও অ্যাক্টিভ ওয়াটার বেরোবে, তো বুঝতে পারছি তো থার্মাল পাওয়ার প্ল্যান্টের সাইডের লোকজন কী অবস্থা হবে। তো কখনোই আমরা এই রেডিও অ্যাক্টিভ ওয়াটারকে আমরা কখনো কী করবো, টারবাইনে আমরা দেবো না। বোঝা গেল কি বললাম আমি? ঠিক আছে, তো কী করা হয়, এই রেডিও অ্যাক্টিভ যে ওয়াটারটা থাকবে, এই রেডিও অ্যাক্টিভ ওয়াটারটা আমার এখানে আরেকটা থাকবে, এই হিট এক্সচেঞ্জ যেটা বললাম, এই হিট এক্সচেঞ্জারের মধ্যে যাবে। ঠিক আছে, এই হিট এক্সচেঞ্জারটাকে আমি ভালো করে ড্র করছি। ঠিক আছে, কী থাকে, এই রেডিও অ্যাক্টিভ ওয়াটারটা আমার এখান থেকে টিউবের মধ্যে দিয়ে যাবে। কী করলাম বোঝা গেল? দেখ, আর এখান থেকে যে ডিএম প্ল্যান্টে যে জলটা ছিল, সেই জলটা আমার এখান থেকে আসবে। এটা হচ্ছে কি অন্য সোর্স, এটা একটা সোর্স, এটা একটা সোর্স। এটাকে ডিএম প্ল্যান্ট থেকে যে সোর্সটা আসছিল না, ডিএম প্ল্যান্ট থেকে, যেটা একটু বললাম তো ডিএম প্ল্যান্ট থেকে যে জলটা আসছে, এই জলটা আমার কী হবে, এই জলটা আমার এখান থেকে ডাইরেক্টলি হিট এক্সচেঞ্জারে আসবে। বোঝা গেল? এবার কী বললাম একবার বুঝেছি গোয়া জিনিসটাকে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে কী থাকবে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে নিউক্লিয়ারের যে ইউরেনিয়াম যে রডগুলো আছে, সেই ইউরেনিয়াম রডগুলো থাকবে। সেখানে নিউক্লিয়ার দিয়ে আমি নিউক্লিয়ার তো নয়, নিউট্রন দিয়ে আমি হিট করবো। নিউট্রন দিয়ে হিট করলে কি নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হবে। নিউক্লিয়ার ফিশন রিঅ্যাকশন হলে কী হবে, এখানে প্রচুর পরিমাণে হিট তৈরি হবে। ঠিক আছে, আর এখানে কী থাকবে, এখানে একটা জল দিয়ে পুরোটা ঢাকা থাকবে, মানে পুরোটা জল থাকবে, জলের মধ্যে ডোবানো থাকবে। ঠিক আছে, আর এখানে জল দেওয়া যখন থাকবে, তখন কী হবে, এই ফিশন রিঅ্যাকশনের জন্য প্রচুর পরিমাণে কী হবে, আমার হিট তৈরি হবে। সেই হিটটা আমি কী করবো, জলটা কী হবে, জলটা গরম করবে। সেই জলটা কী করলাম, আমরা হিট এক্সচেঞ্জের মধ্যে পাঠিয়ে দিলাম। কেন? আমরা যদি এই জলটাকে ডাইরেক্টলি যদি টারবাইনের মধ্যে পাঠাতাম অ্যাজ এ স্টিম করে, তাহলে প্রবলেমটা কী হবে, এইটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ ওয়াটার। রেডিও অ্যাক্টিভ ওয়াটারকে ডাইরেক্টলি আমি টারবাইনে দিলে কী হবে, কুলিং টাওয়ার দিয়ে যখন নেচারে আসবে, তখন কী হবে, আমাদের পরিবেশের পক্ষে ক্ষতি হবে। ঠিক আছে, তো কী করতে হবে আমাকে, এই রেডিও অ্যাক্টিভ ওয়াটারটা কী হবে, হিট এক্সচেঞ্জের মধ্যে যাবে। হিট এক্সচেঞ্জের মধ্যে দিয়ে একটা পাইপের মধ্যে দিয়ে আলটিমেটলি কি আবার চলে যাবে। ঠিক আছে, আবার এই রিঅ্যাক্টরের মধ্যে যাবে। ঠিক আছে, এবার কী হবে, এখানে আমার আসবে, এই যে নর্মাল আছে না, এইখানে আমার ডিএম প্ল্যান্ট থেকে আমার এখানে জল আসবে। ঠিক আছে, এই জলটা কী আসছে, এর মধ্যে জলটা পুরোপুরি জলের মধ্যে আছে, এইটুকুর মধ্যে আছে। সেই জলের মধ্যে কী দেখতে পাচ্ছি, জলের মধ্যে দিয়ে একটা টিউবের মধ্যে দিয়ে কী আছে, রেডিওঅ্যাক্টিভ হিটেড যে ওয়াটারটা আছে, সেই হিটেড ওয়াটারটাকে পাস করানো আছে। ঠিক আছে, তো হিটেড ওয়াটার যদি পাস করানো থাকে এর মধ্যে দিয়ে, তো অবভিয়াসলি কি আমার একটা জল আছে, নর্মাল একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের মধ্যে কি নর্মাল জল আছে। সেই নর্মাল জলের মধ্যে কী করেছি, আমি কপার টিউব বা কোনো টিউব আছে, সেখান থেকে আমি হিটেড ওয়াটারকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো অবভিয়াসলি এখানে যে জল দিয়ে যে সারাউন্ডিং, সেই জলটা কি গরম হবে, সেই জলটা কী হবে, হিট স্টিম তৈরি হবে। সেই স্টিমটা কী করবো, আমরা আলটিমেটলি টারবাইনের মধ্যে পাঠিয়ে দেবো। ঠিক আছে, টারবাইনে পাঠিয়ে দেয়, সেই টারবাইন থেকে কোথায় যাবে, আবার কন্ডেন্সারে যাবে, দিয়ে কুলিং টাওয়ারে যাবে, কুলিং টাওয়ার থেকে আবার ডিএম প্ল্যান্টে যাবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে টোটাল কি আমার, টোটাল হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, এবার দেখ এখানে কি হয়, এখানে একটা চেন রিয়াকশন হয়। এখানে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা আমি তোকে বললাম, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী তৈরি হচ্ছে, আলটিমেটলি চেন রিয়াকশন হচ্ছে, তাই না, ইউরেনিয়ামে 235 চেন রিয়াকশন হচ্ছে। এবার দেখ চেন রিয়াকশন কিন্তু কন্ট্রোল যদি না করি আমি, তাহলে কী হবে, চেন রিয়াকশন চলতেই থাকবে, তাই না। এবার চলতে থাকলে কি প্রচুর পরিমাণে হিট তৈরি হবে, আলটিমেট নিউক্লিয়ার রিঅ্যাক্টরটা কি বাস্ট হতে পারে। তো অবভিয়াসলি কী দরকার, আমার এখানে কন্ট্রোল সিস্টেম দরকার, যে কী করবে, এই চেন রিয়াকশনটা কী করবে, কন্ট্রোল দরকার। এখানে একটা খুব ভালো কন্ট্রোল সিস্টেম দরকার। কী দরকার, কন্ট্রোল সিস্টেম ইউজ করা এখানে কি ক্যাডমিয়াম রড, ক্যাডমিয়াম রডকে আমরা ইউজ করি। ঠিক আছে, ক্যাডমিয়াম রড কী করে বলতো, ক্যাডমিয়াম রড আমার কি ইউজ করে, ক্যাডমিয়াম রড আমার এই যে নিউট্রন বললাম না, নিউট্রনটাকে অ্যাবজর্ব করবে। আর ক্যাডমিয়াম রড যদি নিউট্রনকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে এই নিউট্রনই তো আলটিমেটলি ইউরেনিয়াম 235কে হিট করছে, তাই না। তাহলে ক্যাডমিয়াম রড যদি আমি নিউট্রনকে অ্যাবজর্ব করে নেয়, তাহলে ইউরেনিয়ামকে হিট কে করবে, হিট করার জন্য পার্টিকেল থাকবে না। তাহলে কী হবে, আলটিমেটলি চেন রিঅ্যাকশনটা কী হবে, স্লো ডাউন হবে। ঠিক আছে, আবার কথা হচ্ছে এই যে জলটা আছে না, এই জলটা আলটিমেটলি কী হয়, আমার এই রিঅ্যাকশন কী হয়, একটু স্লো ডাউন করে দেয়। ঠিক আছে, তো আলটিমেটলি এই জল আর ক্যাডমিয়াম রড দিয়ে টোটালটা কী হচ্ছে, আমাকে কন্ট্রোল করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বোঝা গেছে? তো এবার তোকে আমি একটা ব্রেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো অনেকক্ষণ ক্লাস হয়ে গেলো প্রায়। তো এবার আমি তোকে ব্রেক দিচ্ছি, ব্রেকের পরে তোকে আমি স্টার্ট করবো, 5 মিনিট ব্রেক দিচ্ছি। ব্রেকের পর স্টার্ট করবো হচ্ছে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হলো, থার্মাল পাওয়ার প্ল্যান্ট হলো, এবার স্টার্ট করবো কি ডিজেল পাওয়ার প্ল্যান্ট। ডিজেল পাওয়ার প্ল্যান্টটা বোঝাবো, ডিজেল পাওয়ার প্ল্যান্ট বোঝানোর পর বোঝাবো যে এই যে পাওয়ার প্ল্যান্টগুলো কেন ইউজ করছে না, কেন আমরা নিউক্লিয়ার এনার্জিতে শিফট করছি। ওকে, 5 মিনিট ব্রেক নিয়ে নে।
সো তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে, তার মধ্যে কোল পাওয়ার প্ল্যান্ট কীভাবে কাজ করে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কাজ করে, ঠিক আছে। সো এবার আমরা পড়বো যে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, যেটা হচ্ছে আমার লাস্ট কনভেনশনাল পাওয়ার সোর্সের মধ্যে যেটা আর কি পড়ে, সেটা হচ্ছে ডিজেল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে অল্টারনেটর থাকবে, অল্টারনেটরকে আমাকে রোটেট করাতে হবে, রোটেট করলে কী হচ্ছে, আমার এখান থেকে 3 ফেজ পাওয়ার পাচ্ছি, সেই 3 ফেজ পাওয়ারটা আমার ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, ঠিক আছে, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে যাচ্ছে, ঠিক আছে। তো অল্টারনেটর কী আছে, শ্যাফট আছে, এই শ্যাফটটাকে আমাকে ঘোরাতে হবে, ঠিক আছে। এবার দেখ ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলতে কী বলতো, এখানে কী থাকবে, ডিজেল ইঞ্জিন থাকবে, যে হয় না পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। তো ডিজেল ইঞ্জিন যেখানে থাকবে, তো ডিজেল ইঞ্জিনে কী করবো আমরা, ডিজেল দিব, তার জন্য কী হবে, ইঞ্জিনটা ঘুরবে, ঠিক আছে। সেই ইঞ্জিনটাতে কী থাকবে, একটা ফ্লাইওভার থাকবে, ফ্লাই হুইল থাকবে, ঠিক আছে। সেই ফ্লাই হুইলটা আমার কি থাকবে, ডিজেল ইঞ্জিনের সাথে কি থাকবে, কম্বাইন করা থাকবে, ঠিক আছে। তো আমি কি বললাম যে ডিজেল ইঞ্জিন যেটা থাকবে, সেই ডিজেল ইঞ্জিনের শ্যাফটটা আমার একটা ফ্লাই হুইলের সাথে কানেক্টেড থাকবে, সেই ফ্লাই হুইলটা আমার অল্টারনেট শ্যাফটের সাথে কানেক্টেড থাকবে। তাহলে এখানে এই ফ্লাই হুইলটার কাজ কি, ফ্লাই হুইলটার কাজ হচ্ছে, দেখ একটা বড় ফ্লাই হুইল যদি আমি লাগিয়ে দিই, তাহলে কী হবে, মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য এ কী করবে, নিজের স্পিডটাকে চেঞ্জ করতে দিবে না, মানে এই ফ্লাই হুইলটা প্রচণ্ড ভারী হয়, ঠিক আছে। তো আমরা কি, মোমেন্ট অফ ইনার্শিয়া m², তাই না। তো যেহেতু এর মাসটা অনেকটাই বেশি, তাহলে কী হবে, এই ইঞ্জিনটা যদি ফ্লাই হুইলটাকে রোটেট করায়, তাহলে কখন হবে, এই ফ্লাই হুইলটা এতটাই ওয়েট থাকবে যে একবার যদি রোটেশনে চলে আসে, তাহলে আমার যদি লোড হালকা ফল করে বা যদি স্পিড একটু কমেও যায়, তাহলে এই ফ্লাই হুইলটা আমার কী হবে, ওটা কমতে দেবে না, কি জন্য, মোমেন্ট অফ ইনার্শিয়ার জন্য। তার জন্য যদি স্পিডটা কনস্ট্যান্ট থাকে, তার জন্য কী ইউজ করে, ফ্লাই হুইলটাকে ইউজ করা হচ্ছে। আর স্পিড কনস্ট্যান্ট থাকলে আমার ফ্রিকোয়েন্সিটা আমি কনস্ট্যান্ট পাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আলটিমেটলি আমার ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলতে পারিস, ঠিক আছে, যেখানে ডিজেল ইঞ্জিন থাকবে, ইঞ্জিনে কাজ করা হয়, এটা বলতে পারিস। অথবা তুই বললি ডিজেল পাওয়ার প্ল্যান্ট আরেকটা কী হতে পারে, ওই যে বললাম না যে জলটাকে আমাকে স্টিম করতে হবে, তো জলটাকে স্টিম করার জন্য ওখানে যে আমি অ্যাজ এ হিট তৈরি করার জন্য যেটা আমার দরকার বার্ন করার জন্য, সেটা কী করলাম, ডিজেলকে বার্ন করি আমি এখান থেকে হিট প্রডিউস করতে পারি। হিট প্রডিউস করে কী করলাম, সেই হিটটা দিয়ে আমি জলটাকে আমি স্টিম করলাম, সেই স্টিমটা আমার টারবাইনে আমি গেল, ঠিক আছে। তো এটা করা যেতে পারে, তো দুটোভাবে করা যেতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার আলটিমেটলি ডিজেল পাওয়ার প্ল্যান্ট বলতে পারিস, বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আর কোল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। তো সবচেয়ে বড় কোনগুলো, কোল পাওয়ার প্ল্যান্ট আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অনেক বেশি বড় হয় সাইজে, ঠিক আছে। ফার্স্ট এটা আমার ডিসঅ্যাডভান্টেজ, ডিজেল ইঞ্জিনটা, ডিজেল পাওয়ার প্ল্যান্টটা কি কম্প্যারেটিভলি ছোটো হয়, ওকে। এবার এই ডিজেল পাওয়ার প্ল্যান্ট বা তুই কোল পাওয়ার প্ল্যান্ট বা যাই বলে, কনভেনশনাল যে পাওয়ার সোর্সগুলো আছে, এগুলোতে আলটিমেটলি যদি দেখিস যে এই যে ডিজেল বা কী দরকার, কোল, ঠিক আছে, এই বা ইউরেনিয়াম, এগুলো যাই দেখতে না কেন, এই যে খনিজ পদার্থগুলো যেগুলো আছে, এগুলো আলটিমেটলি শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো সায়েন্টিস্টরা মানে বলে হচ্ছে যে কিছু দিন পর বা কিছু বছর পর এগুলো আর পাওয়া যাবে না। তো আমাদের একটা অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি দরকার, যেটা দিয়ে কী করতে পারি, আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি। যেহেতু এই গোটা ওয়ার্ল্ডটাতে ইলেকট্রিসিটিটাই হচ্ছে মেন, ইলেকট্রিসিটি জেনারেট যদি হয়, তাহলে আমরা কী করতে পারি, বাকি সব কাজ করতে পারি। যদি ইলেকট্রিসিটি না থাকলে কিছু হতে পারে না, যেটা নর্মালি দেখতে পেলে আমফান হওয়ার পর কী হলো, ইলেকট্রিসিটি এতটাই ভাইটাল, ইভেন হসপিটাল থেকে শুরু করে যাই বল না কেন, ইলেকট্রিসিটি দরকার, ঠিক আছে। তো এই জন্য কী হচ্ছে, আমরা কনভেনশনাল থেকে কোথায় যাচ্ছি, আমরা নন কনভেনশনালে যাচ্ছি। নন কনভেনশনাল বলতে কী বোঝাচ্ছে, রিনিউয়েবল এনার্জি সোর্স। কী কী আছে রিনিউয়েবল এনার্জি সোর্সের মধ্যে, প্রথম হচ্ছে কি আমার সোলার, তারপর কী আসবে আমার ওয়াইন্ড, তারপর কী আসবে আমার হাইড্রো, ওকে, তারপর আছে জিওথার্মাল, টাইডাল এনার্জি, পিজো ইলেকট্রিক এনার্জি, ঠিক আছে। তো পিজো ইলেকট্রিকগুলো তো, পিজো ইলেকট্রিক তো খুব ভালো করে জানিস পিজো ইলেকট্রিকটা। তো তোদেরকে এবার আমি তোদেরকে স্টার্ট করবো হচ্ছে কি, সোলার, উইন্ড, হাইড্রো বা রিনিউয়েবল এনার্জি যা যা আছে, সেগুলোকে আমি আস্তে 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 করবো, ঠিক আছে। মডিউল 1-এ ছিল যে এই কনভেনশনাল পাওয়ার সোর্সটা, পাওয়ার প্ল্যান্টগুলো কী কী আছে আর নন কনভেনশনাল কী কী হয়, তার ছোটো ছোটো করে ইন্ট্রোডাকশন আছে, কিন্তু আমি ইন্ট্রোডাকশনটা দিচ্ছি না কেন, আমি তোকে এগুলোকে বড় করে পড়াবো। তো যখন বড় করে পড়াবো, তখন ছোটো ছোটো ইন্ট্রোডাকশন কোনো দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আলটিমেটলি সবটা করলে যখন গোটা সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, তখন ওই প্রথমে যে মডিউলটা আছে না, ফার্স্ট মডিউলে যে লেখা আছে যে ইন্ট্রোডাকশন অ্যাবাউট সোলার পাওয়ার প্ল্যান্ট বা সোলার এনার্জি যাই থাকে না, এগুলো তো ইজিলি বলতে পারবি, বোঝা গেছে। তো এবার আমরা স্টার্ট করবো হচ্ছে রিনিউয়েবল এনার্জির মধ্যে কী ইউজ করবো, সোলার এনার্জি।
দেখ, তো সোলার বলতে কি, সোলার মানে হচ্ছে সূর্য থেকে যে পাওয়ারটা আসবে সেটা, ঠিক আছে। দেখ, সূর্য যতদিন থাকবে ততদিন আমাদের পৃথিবীতে জীবন থাকবে বা প্রাণ থাকবে, তাই তো। তো আলটিমেটলি সূর্য শেষ হয়ে যেতে পারে না বা ফুরিয়ে যেতে পারে না। তো আলটিমেটলি এটা বলতে পারি যে সোলার এনার্জির যে সোর্সটা আছে সেটা হচ্ছে কি আনলিমিটেড সোর্স অফ এনার্জি, ঠিক আছে। তো ওটা শেষ হওয়ার কোনো ভয় নেই। তো আমি যদি সোলার এনার্জিকে কোনোভাবে যদি আমি ইলেকট্রিসিটি প্রডিউসের জন্য ইউজ করতে পারি, তাহলে ইজিলি আমরা একটা রিনিউয়েবল এনার্জি তৈরি করে দিলাম, ঠিক আছে। যেটা আমার কী হচ্ছে আস্তে 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 তোর এই যে কনভেনশনগুলো ছিল থার্মাল পাওয়ার প্ল্যান্ট বল বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টগুলো, সেগুলোকে আস্তে আস্তে সরিয়ে দেবে, ঠিক আছে। তাহলে দেখ, সোলার এনার্জিটাকে আমরা দুরকমভাবে ইউজ করতে পারি, ঠিক আছে। আলটিমেটলি কী করবো, আমি ইলেকট্রিসিটি জেনারেট করবো না, তো সোলার এনার্জি দুভাবে করা। একটা হচ্ছে কি সোলার সেল কি সোলার সেল মানে হচ্ছে সোলার সেলের মধ্যে যদি ইলেকট্রিসিটি মানে কী হবে, রোদ যদি পড়ে বা সোলার এনার্জি যদি পড়ে, তা কী হবে আলটিমেটলি ও ডাইরেক্টলি কী তৈরি করবে, ইলেকট্রিসিটি প্রডিউস করবে। এটা হচ্ছে ডাইরেক্টলি ইলেকট্রিসিটি প্রডিউস করবে, ঠিক আছে। আরটা কী করতে পারি, এই যে সোলার এনার্জিটা আছে, এই সোলার এনার্জিটাকে আমি কি করব, আমরা ফ্ল্যাট প্লেট কালেক্টর বলতে পারিস বা সোলার পয়েন্ট বলতে পারিস, এগুলো ইউজ করে কী করবো আমি এখানে আলটিমেটলি কী করবো, ওয়াটারকে হিট করব। ওয়াটারকে হিট করলাম, এই ওয়াটারকে হিট করে কী করবো, স্টিম তৈরি করবো। সেই স্টিমটাকে হিট করলাম, তো কী করলো, স্টিম হলো। সেই হিটটা কী করলো, আমি টারবাইনে দিলাম, ঠিক আছে। তো টারবাইনে দিলে কি আলটিমেটলি ওখান থেকে অল্টারনেটর কী করবে, ইলেকট্রিসিটি জেনারেট করে নেবে, বোঝা গেল। তো আমি দু রকমভাবে করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্ট কোনটা, এটা হচ্ছে আমার ডাইরেক্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। তো ফার্স্টে আমরা পড়বো হচ্ছে ইনডাইরেক্ট, তারপর আমরা পড়বো হচ্ছে ডাইরেক্ট, বোঝা গেছে, লিখে নে। ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে কি সোলার পন্ড। বুঝে দিচ্ছি এগুলো আমি। সোলার পন্ড, তো আমি ছোট্ট স্কেলে উদাহরণ দিচ্ছি, যেগুলো তোর পন্ড বলতে বড় স্কেলে ওগুলো আছে, ঠিক আছে। তো সোলার পন্ড কেমন হবে, এটা তো সাপোজ একটা কন্টেনার আছে, ঠিক আছে। সেই কন্টেনার কী করবো আমরা, এখানে তিনটে লেয়ার রাখবো, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ঠিক আছে। কি করা হয়, এই আলটিমেটলি এখানে কিন্তু পুরোটাই জল থাকবে, ঠিক আছে। তো এখানে আমার সূর্য আছে, এখানে তো সোলার এনার্জি আসছে, ঠিক আছে। তো দেখ কী করা হয়, এখানে যে তিনটে লেয়ার আছে না, এই তিনটে লেয়ারের কী করে সল্টের ডেনসিটি আমার কি থাকবে, আলাদা থাকবে, ঠিক আছে। কেমন হবে, এরকম। এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমার ডেপথ, এটা হচ্ছে আমার ডেনসিটি অফ সল্ট, ঠিক আছে। তো যত আমরা ডেপথে যাব তত কী হবে, সল্টের ডেনসিটিটা বেশি হবে। তো এটা বলা যায় যে এখানে তিনটে লেয়ার আছে, তিনটে লেয়ারের মধ্যে এটা হচ্ছে আমার সব থেকে বেশি ডেন্স থাকবে সল্ট ওয়াটার, ঠিক আছে। এটা হচ্ছে কি মোর ডেন্স সল্টি ওয়াটার, ঠিক আছে। তাহলে কী বললাম, আমাকে তিনটে স্টেজ আছে, 1 নম্বর স্টেজ, 2 নম্বর স্টেজ, 3 নম্বর স্টেজ। 3 নম্বর স্টেজটা কী হবে, আমার সব থেকে বেশি সল্টি ওয়াটারটা থাকবে আমার 3 নম্বরে, ঠিক আছে। 2 নম্বরে কী থাকবে আমার, 2 নম্বরটাতে লেস দ্যান, কম্পারেটিভলি লেস দ্যান, এর থেকে কম ডেনসিটির সল্ট ওয়াটার থাকবে, ঠিক আছে। তাহলে এটাতে কী হবে, এটাতে আমার এর থেকে কম ডেনসিটির সল্ট ওয়াটার থাকবে, ঠিক আছে। তো এটা কী হলো, ডেন্স সল্ট ওয়াটার, ঠিক আছে। আর এটা দেখি কম্পারেটিভলি খুবই কম সল্টের এখানে ওয়াটার থাকবে। দেখ এখানে বলতে পারছি আমি, যখন ডেপথ একবারে জিরো, মানে ডেপথ যখন জিরো, তখন কী হচ্ছে, একটা নর্মাল একটা ভ্যালু আছে, এই ভ্যালু সল্টি ওয়াটার থাকছে। তারপর ডেপথ যত আমি বাড়াচ্ছি তাকে আস্তে আস্তে কী হয়, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ডেপথের সাথে আমার ডেনসিটির কার্ভ সোলার পন্ডের, বোঝা গেল এটুকু, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সোলার পন্ড, এইভাবে কনস্ট্রাকশন করা হয়। এবার কী করে কাজ করছে দেখ,
আমার যখন এখান থেকে সোলার এনার্জি যখন আসবে, সূর্যের যে রেটা আসছে সেটা কি ওখানে পড়বে, ঠিক আছে। তো পড়ে কী হবে, আস্তে আস্তে এগুলো হিটেড হওয়া হবে, ঠিক আছে। জলটা কী হবে, জলটা হিট হবে। এবার যখন এই নিচের যে প্লেটটা আছে না, এই প্লেটটা কি, এই প্লেটটা আবার ব্ল্যাক সারফেস থাকবে, এটা পুরোপুরি ব্ল্যাক সারফেস থাকবে, এই প্লেটটা পুরো ব্ল্যাক সারফেস থাকবে, ঠিক আছে। তো কী হচ্ছে, সূর্য থেকে যে রেটা আসছে সেটা ডাইরেক্টলি ব্ল্যাক সারফেসের জল থ্রুতে ব্ল্যাক সারফেস পড়ছে। আর ব্ল্যাক সারফেস কেন রেখেছি আমরা, ব্ল্যাক সারফেস রাখার মেন রিজনটা হচ্ছে যাতে পুরো টোটাল হিটটাকেও অ্যাবজর্ব করে, ঠিক আছে। অ্যাবজর্ব করে কী হবে, প্রথমে এই যে লেয়ারটা আছে, ফার্স্ট লেয়ারটা আছে 1 নম্বর লেয়ার, এই 1 নম্বর লেয়ারকে কী হবে, হিটেড আপ করবে, তাই না। এবার দেখ 1 নম্বর লেয়ার যদি হিটেড আপ হয় তাহলে কী চেষ্টা করবে, যখন জলটা যখন হিট হবে তখন কি ও উপরে আসার চেষ্টা করবে, তাই না। যখনই উপরে আসার চেষ্টা করবে কিন্তু উপরে আসতে পারবে না, কেন আসতে পারবে না, যেহেতু এখানে যে ওয়াটারটা সেটা কী আছে, এটা মোর ডেন্স সল্ট ওয়াটার, তাই না। মানে এখানে যে ওয়াটার রাখা আছে এটা কী হচ্ছে, খুব বেশি পরিমাণে সল্ট আছে এই ওয়াটারটাতে, তো এর কি ডেন্সিটিটা অনেক বেশি। তো ডেন্সিটি যেহেতু অনেকটা বেশি তাই জন্য কী হচ্ছে, উপরে উঠতে পারবে না, তাই না। তারপরে এখানে আরেকটা সল্টের লেয়ার আছে, ডেন্স ওয়াটার আছে, তো কী হবে, এটা গরম হবে, তারপরে এটা গরম হবে, ঠিক আছে। তো আলটিমেটলি যদি টেম্পারেচার যদি আমরা মেজারমেন্ট করি তাহলে কী দেখতে পাই, এটা হয় আমার 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর এর যেটা আছে নিচে যেটা সেটা হচ্ছে কি 90 ডিগ্রি সেন্টিগ্রেড, বোঝা গেল। তো এটা হচ্ছে আমার সোলার পন্ডের টোটাল কনসেপ্ট, ঠিক আছে। তো এবার আমি এটাকে ভালো করে সাইডে ড্র করছি যাতে তারা বুঝতে পারে যে কী করে এটা আমার অ্যাজ এ ইলেকট্রিসিটি তৈরি করতে কাজে লাগবে। 3টে লেয়ার, 2 3, ঠিক আছে। এটা হচ্ছে ধর এটা লেস ডেন্স, এটা তার থেকে একটু বেশি, আর এটা হচ্ছে খুব বেশি, ঠিক আছে। এবার কী থাকে, এখান থেকে আলটিমেটলি ওয়াটারটাকে আমি ভর্তি করলাম, ঠিক আছে। আর এখানে একটা ইনজেক্ট ভাব থাকে, মানে বেরোনোর ভাব থাকে, মানে জল বেরোনোর ভাব থাকে, ঠিক আছে। এবার কী হবে, এখান থেকে কী হবে, এখান থেকে আমার আলটিমেটলি জলটা কি, যে হিটের জল সে জলটা বেরিয়ে যাবে, তাই না। তাহলে আমি বলতেই পারি যে এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে 90 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, তাই না। তাহলে আলটিমেটলি এখান থেকে যে জলটা বেরোবে সেই জল টেম্পারেচার কত থাকবে, আমার 90 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, তাই না। 90 ডিগ্রি মানে কি 100 ডিগ্রিতে কী হবে, ও স্টিম হবে, তো 90 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেল। এরপরে আমরা কোনো সুপার হিটার বলতে পারিস, বা সুপার হিটার দিয়ে কী করবো, হিটটাকে আমি স্টিম যে তৈরি হবে সেই স্টিমটাকে আমি সুপার হিট করবো, ঠিক আছে। তো সেই স্টিমটাকে আমি কোথায় পাঠাবো, সেই স্টিমটাকে আমি পাঠাবো হচ্ছে তোর, মুছে দিচ্ছি এটুকু আমি, ঠিক আছে। সেই স্টিমটাকে আমি পাঠাবো টারবাইনে, ঠিক আছে। তো এরপর কী থাকবে, এই পরে থাকবে হচ্ছে এখানে আমার ইভাপোরেটর, কী করে কাজ করবে, এই যে ইভাপোরেটর আছে এখানে সেম আগে যে নিউক্লিয়ারে বললাম না আমি, যে ওখানে রেডিও অ্যাক্টিভ ওয়াটার ছিল ডাইরেক্টলি নিতে পারবে না, এখানে কি সল্টি ওয়াটার আছে। এবারে সল্টি ওয়াটার যেটা আছে, সল্টি ওয়াটারকে যদি আমি ডাইরেক্টলি স্টিমে কনভার্ট করে দিই, সেটাকে আমি ডাইরেক্টলি পাঠিয়ে দিই, তাহলে প্রবলেম কী হবে, টারবাইন ব্লেডে গিয়ে যদি পড়ে তাহলে কি টারবাইন ব্লেডগুলো মরচে পড়ে যাবে, তাই না। তো আমি এটাকে ডাইরেক্টলি কিন্তু এটাকে আমি পাঠাতে পারবো না, কী করবো আমি, এটাকে আমি ইভাপোরেটরে পাঠাবো, ঠিক আছে। সেই ইভাপোরেটরে কী থাকবে, ইভাপোরেটরে আলাদা করে জলের ওয়াটার সাপ্লাই থাকবে, ঠিক আছে। সেখান থেকে যে স্টিমটা বেরোবে সেই স্টিমটা কোথায় পাঠাবো, আমি টারবাইনে পাঠাবো, ঠিক আছে। এবার টারবাইন থেকে কোথায় যাবে, টারবাইন থেকে একটা কি কন্ডেন্সার থাকবে, তারপর কী থাকবে, কুলিং টাওয়ার থাকবে। এগুলো অলরেডি তোকে পড়ানো হয়ে গেছে আমার, ফার্স্ট টাইম পড়ে দিয়েছে। কুলিং টাওয়ার থাকবে, কুলিং টাওয়ার, কুলিং ওয়াটার নয়, কুলিং টাওয়ার, কুলিং টাওয়ারে যাবে, ওকে। টারবাইনের পর কী দেবে, টারবাইনের পর থাকবে এখানে আমার অল্টারনেটর, এখান থেকে চলে যাবে আমার ইলেকট্রিসিটি, 3 ফেজ ইলেকট্রিসিটি সাপ্লাই, বোঝা গেল। তো এটা এইভাবে আমি সোলার পন্ড থেকে আমি কী করতে পারি, আমি ইলেকট্রিসিটি জেনারেট করতে পারি, ঠিক আছে। তো সোলার পন্ড থেকে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। ইভেন এরকম প্ল্যান্ট আমাদের ফরেনে আছে, ইন্ডিয়াতে নেই, ফরেনে সোলার পন্ড দিয়ে ইলেকট্রিসিটি জেনারেটেড পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে। তো আমি তার ফটো তোদেরকে গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো, তো এটুকু দেখে নিবি যে সোলার পন্ড দিয়ে কী করে ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। তার যে রিয়েল যে উদাহরণটা, যে পন্ডটা আছে, পন্ডটাও দেখতে সোলার পন্ডে দেখতে হবে, যেখানে দেখতে হবে যে নিচে কী থাকবে, নিচে একটা কালো একটা পর্দা থাকবে, মানে পুরোপুরি ব্ল্যাক থাকবে, যাতে কি পুরো হিটটা অ্যাবজর্ব করতে পারে। আর একটা কী দেখা হয় যে বাইরে থেকে যাতে কোনো গ্রাউন্ড ওয়াটার না আসতে পারে, তাই কি উপরে একটুখানি ওঠানো থাকে। কিন্তু গ্রাউন্ড ওয়াটার যদি চলে আসে তো সেটা তো সল্ট নেই না, তো আলটিমেটলি ওখানে আমার প্রবলেম হতে পারে, যদি এখানে সল্টের ডেন্সিটির উপরে কিন্তু পুরোটা কাজ করছে, ঠিক আছে। এবার একটা জিনিস কী করা হয় বলতো, খুব ইম্পর্টেন্ট, এখানে একটা কাঁচ লাগানো হয়, এখানে কী থাকবে, একটা গ্লাস থাকবে,
ঠিক আছে। এই গ্লাসটার কাজ কি? এই গ্লাসটার মেন কাজ হচ্ছে আমার যখন সূর্যের রে এখান থেকে পড়বে কী করবে, অ্যাজ এ গ্রিন হাউস এফেক্টের কাজটা করবে। ঠিক আছে, যখন সূর্যের রে এখানে পড়লো, সূর্যের রে পড়ার পর কি আমার এখান থেকে জলটা হিট করবে, কিন্তু কাঁচ এমন একটা সাবস্টেন্স যে কী করবে, হিটটা আসবে বাট হিটকেও বেরোতে দিবে না। ঠিক আছে, যে কাঁচ কী করে, কাঁচ ইনফ্রারেডকে পাস করতে দিবে না। ঠিক আছে, ইনফ্রারেডটা আলটিমেটলি হিট করে, তাই না? তো ভালো করে জানি যে ইনফ্রারেড আলটিমেটলি হিটের জন্য দায়ী। তো কী করবে, আর এখান থেকে হিটটা এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। তো হিট যেহেতু বেরিয়ে যেতে পারবে না, তো কি হিটটার মধ্যেই থাকবে। তো আমি যদি এরপর গ্লাস লাগিয়ে দিই তো কী হবে, এই যে সোলার পন্ড আছে, সোলার পন্ডের এফিসিয়েন্সিটা বেড়ে যাবে, মানে আমি যেখানে যে ওয়াটারটা পাবো সেই ওয়াটার টেম্পারেচারটা আরও বেশি হবে। বোঝা গেছে? তো এটা হচ্ছে টোটাল অল অ্যাবাউট সোলার পন্ড। ঠিক আছে, তো আমি 2 মিনিট টাইম দিলাম, তোরা পুরোটা লিখে নে। ওকে, তাহলে আমরা এতক্ষণ ধরে সোলার পন্ডটা পড়লাম। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে সোলার ওয়াটার হিটার, মানে যেখানে জলটা গরম হয় পুরোপুরি সোলার এনার্জি দিয়ে। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে সোলার এনার্জি যেটা আসে সেটা কত হয় বলতে হয়, যেতে 1 কিলোওয়াট পার মিটার স্কোয়ার। তার মানে 1 মিটার পার 1 মিটারের যদি একটা এরিয়া থাকে 1 মিটার বা 1 মিটারের, এখানে টোটাল যে এনার্জিটা হবে সে পাওয়ারটা কত, 1 কিলোওয়াট। নর্মাল 1 কিলোওয়াট বলতে কোনটা বলতো, যেটা আমাদের বাড়িতে যে হিটারগুলো থাকে, নর্মালি ডোমেস্টিক যে হিটারগুলো থাকে ওয়াটার হিটার, সেগুলো যে সেখানে 1 কিলোওয়াটের হিটারে আমি খুব বেশি ইউজ করি। ঠিক আছে, 1.5 ম্যাক্সিমাম, তার বেশি যায় না। তো সোলার এনার্জি কত হয়, 1 মিটারের মধ্যে 1 কিলোওয়াট সোলার পাওয়ার থাকে। ঠিক আছে, তো এই পাওয়ারটাকে আমরা ইউজ করে কী করবো, সোলার ওয়াটার হিটার আমরা ইউজ করবো। ঠিক আছে, সোলার পন্ডও দেখতে পেলি সেটা। এবার সোলার ওয়াটার হিটার কীভাবে কাজ করবে সেটা দেখা যাক। ডায়াগ্রামটা হলো, এখানে আমার ট্যাঙ্ক থাকবে। ঠিক আছে, আর এখান থেকে আমার পাইপ থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার
ওয়াটার ট্যাঙ্ক। ওকে, যেখানে এখানে কি থাকবে, নিচে থাকবে আমার ইনলেট, এখান থেকে কোল্ড ওয়াটারটা যাবে, এটা হচ্ছে কি ইনলেট পোর্ট। কী যাবে এখান থেকে আমার কোল্ড ওয়াটারটা এখান দিয়ে যাবে, ঠিক আছে। আর আউটলেটটা কোথায় থাকবে, আউটলেটটা আমার উপরে থাকবে, এটা হচ্ছে আমার আউটলেট পোর্ট, ঠিক আছে। আর এখান থেকে নর্মালি তোর জল যাবে, আর এগুলো হচ্ছে তোর কপারের টিউব। এবার এগুলো বোঝাচ্ছে যে কী থাকে না থাকে, সেগুলো বুঝিয়ে দিচ্ছি তোদেরকে। দেখ, এবার আমায় কী করতে হবে, আমাকে এই যে সোলারের যে এনার্জিটা, হিট যে এনার্জি আছে, সেটাকে আমাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে, কেন, জল গরম করার জন্য। তাহলে আমাকে বল কোন মেটেরিয়ালকে আমরা ইউজ করবো নর্মালি, ঠিক আছে। তো নর্মালি কোন মেটেরিয়ালকে ইউজ করবো আমরা এইখানে এই পাইপগুলোকে তৈরি করার জন্য? সবচেয়ে বেটার হয় কি যদি আমরা গোল্ড ইউজ করি, ঠিক আছে। তারপর কি সিলভার, ঠিক আছে, যেহেতু গোল্ড আর সিলভার তো আমাদের পক্ষে ইউজ করা পসিবল নয়, যদি এগুলো থার্মাল কন্ডাক্টর সবচেয়ে বেশি হয়। নেক্সট কি আমাদের পক্ষে যেটা আমরা ইউজ করতে পারবো সেটা হচ্ছে কি কপার। এই কপার মেটেরিয়ালটা কি থার্মাল কন্ডাক্টিভিটি অনেক বেশি হয়, তো আমরা এই দুটো তো আমার পক্ষে ইউজ করা পসিবল নয়, তো আমরা কি ইউজ করব, কপার ইউজ করব, ঠিক আছে। তাহলে আমার এখানে যে টিউবগুলো থাকবে সেটা কী টিউব হবে, আমার কপারের টিউব হবে। ওকে, এবার কপারের টিউবও যদি হয় সেটা কোন কালারের হবে, এটা কি সাদা হবে? অবভিয়াসলি নয়, কেন, সাদা তো হলে তো জলটা অত বেশি গরম হবে না, কী হবে, ব্ল্যাক হবে। ব্ল্যাক হলে কী হবে, ব্ল্যাক আমরা তোর ভালো করে জানিস যে ব্ল্যাক কী করে, ব্ল্যাক পুরো হিটটা অ্যাবজর্ব করে নেয়, তাই না। তো এটা কী হবে, কপারের টিউব হবে। কী কালারের হবে, এটা আমাদের ব্ল্যাক কালারের হবে, ঠিক আছে, এটা হতে পারে। আর এটা কী হতে পারে, এটা আমরা কী করতে পারি, গ্লাস দিয়েও তৈরি করতে পারি, ঠিক আছে। গ্লাস দিয়ে তৈরি করলে অ্যাডভান্টেজটা কী হবে, সোলার এনার্জি যে পুরোটা এসে পড়বে, ঠিক আছে, সেখান থেকে কী হবে, আলটিমেটলি হিট হলো জলটা, সেখানে গ্লাস কী হবে, ইনফ্রারেড পাস করে দেবে না। তো নর্মালি সব যে এনার্জিটা আসবে সেখান থেকে যে যতগুলো ওয়েভ আছে, শুধু ইনফ্রারেডটা বাদ দিয়ে ম্যাক্সিমাম যে পোর্শনটা সেটা কী হবে, জলটাকে গরম করবে। এবার জল যখন গরম হয়ে যাবে, যখন হিট বলতে কি, হিট মানে হচ্ছে বেশিরভাগই ইনফ্রারেড ওয়েভ, তো হিটটা যখন হয়ে যাবে তখন কী হবে, আর এখান থেকে হিটটা বেরোতে পারবে না। তো আমরা গ্লাস দিলে একটা বেশি অ্যাডভান্টেজ, ঠিক আছে। তো কপার দিলে অ্যাডভান্টেজ কি, কপার দিলে অ্যাডভান্টেজ হচ্ছে সে বেশি পরিমাণে হিটকে অ্যাবজর্ব করবে, আর গ্লাস দিলে অ্যাডভান্টেজ কি, গ্লাস দিলে অ্যাডভান্টেজ হচ্ছে এখান থেকে হিটটা আমার বেরিয়ে যেতে পারবে না, ঠিক আছে, মানে রেডিয়েট করে বেরিয়ে যেতে পারবে না, রেডিয়েশনটা হবে না, বোঝা গেছে তো। তো এখান থেকে কী করে কাজ করছে দেখ, তো আমি কি বললাম, কপারের টিউব থাকে ব্ল্যাক কালারের। ওকে, এবার এটা আলটিমেটলি কেমন থাকে বলতো, আলটিমেটলি ইনক্লাইন্ড থাকে, এটা এরকম ইনক্লাইন্ড থাকে, এটা ইনক্লাইন্ড থাকবে। ওকে, তো কী করলাম আমি প্রথমে এখান থেকে ইনলেটে আমি কোল্ড ওয়াটারকে দিলাম, ঠিক আছে। তো এটা কী আছে, এটা তো কোল্ড ওয়াটার ট্যাঙ্ক, তো এখানে কোল্ড ওয়াটার, এখানে এই ট্যাঙ্কটাতে কোল্ড ওয়াটার আছে, ঠিক আছে। যখনই এখানে কোল্ড ওয়াটার থাকবে তো কী হবে, এই পাইপগুলোতে ওয়াটার ফিল হয়ে যাবে, তাই না, ওয়াটারটা ফুল হয়ে যাবে, বোঝা গেছে। এবার যখন ওয়াটারে ফুল হয়ে গেল এই প্রত্যেকটা পাইপ, তখন কী হবে, আলটিমেটলি এর উপরে আমার সোলার মানে কি, সোলার রেডিয়েশন পড়ছে, মানে সোলার হিটটা পড়ছে। তো আস্তে আস্তে কী হবে, এইখানে পাইপগুলো কী হবে, গরম হবে। পাইপগুলো কেন গরম হবে, যে পাইপগুলো কপার আছে না ব্ল্যাক কালার আছে, তো অবভিয়াসলি কী করবো, হিটটাকে অ্যাবজর্ব করবে, হিটটা অ্যাবজর্ব করে কী হবে, পাইপগুলো গরম হয়ে যাবে। এবার পাইপ যদি গরম হয়ে যায় তাহলে কী হবে, পাইপ গরম হয়ে গেলে আমার আলটিমেটলি যে ভিতরে যে জল আছে সেই জলটাও আমার গরম হয়ে যাবে, ঠিক আছে। আর আমরা কি জানি, আমরা ভালো করেই জানি যে যদি যে জলটা হবে, যে গরম জল কী হবে, হালকা হবে, তো ও কী করবো, উপরে যাওয়ার চেষ্টা করবে, কেন, কম ডেন্স হবে, আর ঠান্ডা জল কি ডেন্স বেশি হবে, তাই না। তো গরম জল কী হবে, গরম জল ওখান থেকে উঠে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, উপরে যাওয়ার চেষ্টা করবে। তো এখানে যে গরম জলটা থাকবে সেই গরম জল কী করবে, গরম জল সার্কুলেট হয়ে উপরে যাওয়ার চেষ্টা করবে। আর এখানে যে ঠান্ডা জলটা ভারী হবে না, ঠান্ডা জলটা কী হবে, ঠান্ডা জলটা আমার এই পাইপের মধ্যে ইনলেট হবে, আর গরম জলটাকে আস্তে আস্তে আউটলেট উপরে উঠবে, ঠিক আছে। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, যখন ওয়াটারটা হিট হয়ে যাবে, হিট হলে কী হবে, ওয়াটারটা ন্যাচারাল সার্কুলেশনের জন্য উপরে উঠে যাবে, উপরে উঠে গিয়ে কোথায় যাবে, ট্যাঙ্কের উপর দিকে যাবে। এরকম করে যদি 4-5 ঘন্টা যদি এটাকে রেখে দিই, তাহলে কী দেখতে পাবো, যেখান থেকে গরম হতে 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 ঠান্ডা জলটা আসবে, গরমটা উপরে যাবে, এই রিপিটিং প্রসেস যেতে যেতে আমার এই ট্যাঙ্কেরটা কী হবে, ট্যাঙ্কটা পুরোপুরি গরম জলে ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। তো আলটিমেটলি কী হবে, এই জায়গাটা গরম পাবো, তাই না, গরম জল উপরের পোর্শনটা, বেশিরভাগ উপর পোর্শন গরম থাকবে, নিচে আস্তে ঠান্ডা থাকবে, যত টাইম যাবে তত আমার নিচের পোর্শনটা গরম হয়ে যাবে, ঠিক আছে। এবার কি উপরে আমি রেখেছি কি আউটলেট পোর্ট, তো উপরে আউটলেট পোর্ট কেন রেখেছি, যে এখান থেকে যে গরম জলের পোর্শনটা থাকবে সেই গরম জলটাকে আমি আউটলেট পোর্ট হিসেবে কি ডোমেস্টিক পারপাসে আমি ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এই সোলার ওয়াটার হিটার ইউজ করলে প্রায় তোর 70 থেকে 80 ডিগ্রি টেম্পারেচার চলেই যায়, ঠিক আছে। এটা নর্মালি তোর ডোমেস্টিক পারপাসে ইউজ করা হয়। ইভেন ইন্ডিয়ার অনেক কোম্পানি আছে যেগুলো তোর এই সোলার ওয়াটার হিটার তৈরি করে,
ঠিক আছে। এবার দেখ এই সোলার ইউটিলিটারে এইটা যেমন বললাম, আর একটা কী আছে, এই যে ট্যাঙ্কটা, এই ট্যাঙ্কটা আমাকে এমন করতে হবে যেটা হিট রেজিস্ট্যান্স হয়। মানে এখানে যে গরম জলটা ঢুকলো না, এই গরম জলটা যখন ঢুকে গেল, তারপরে তো গরম জলটা কী হবে, হিট রেডিয়েট করে কি বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই না? তো এখানে যে হিটারটা মানে ট্যাঙ্কটা থাকবে, সেই ট্যাঙ্কটা এমন হওয়া উচিত যাতে কি থার্মোফ্লাক্সের মতো। থার্মোফ্লাক্সে কী হয়, জল যদি গরম জল আমি রেখে দিই, সেটা কী হয়, আমার গরমে থেকে যায়। তো এখানকার ট্যাঙ্কটা যেন, এখান থেকে কোনো হিট যেন বাইরে রেডিয়েশন না হয়, ঠিক আছে। তো সেই ট্যাঙ্কটাকে এমন করে করতে হয়। কেমন করে করা হয় বলতো, এখানে ট্যাঙ্ক যেটা আছে, এই ট্যাঙ্কটাকে যদি ভালো করে ড্র করি, সে কেমন দেখতে হয়, ট্যাঙ্কে নর্মালি ট্যাঙ্কটা থাকে, এখানে আমার ইনসুলেটর থাকে, হিট ইনসুলেটর থাকবে এখানে, ঠিক আছে। এইখানে আমার তারপরে নেক্সট ট্যাঙ্কটা থাকে এখানে, এটা হচ্ছে অরিজিনাল ট্যাঙ্কটা থাকবে এখানে। আর এগুলো কী থাকে, এগুলো থেকে হিট ইনসুলেটর। তাহলে কী হলো, আমার এখানে যে জলটা থাকবে সেখান থেকে হিটটা কি আমার বাইরে বেরিয়ে যেতে পারবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটাল আমার সোলার ওয়াটার হিটার। এবার তোদেরকে আমি একটা যে রিয়েল যে পিকচারগুলো হয় আর কি, যে নর্মাল যে পিকচারগুলো হয়, মানে সোলার ওয়াটারটা কেমন দেখতে হয় বা সেটা কীভাবে কাজ করে বা সামথিং কিছু কাজ করতে দেখালাম, কী করে দেখতে হয় সেটা আমি তোকে দেখিয়ে দেবো, ঠিক আছে। আর একটা কথা, এই যে সোলার হিটারটা আছে, এই ওয়াটার হিটারটাকে অবভিয়াসলি আমার সূর্যের দিকে মুখ করে রাখতে হবে, তাই না? এবার আমাকে বল, তাহলে এই যে ওয়াটার হিটারটা আছে, ওয়াটার হিটার কেমন থাকবে, ওয়াটার হিটারটা আমাকে এই জায়গাটা করে দিচ্ছি তো, ওয়াটার হিটারটা কী থাকবে, ওয়াটার হিটারটা যদি এই আছে, এটা ইনক্লাইন থাকবে এরকম করে। তাহলে এবার কোশ্চেনটা হলো, এই যে ইনক্লিনেশন যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে, ঠিক আছে। আর এটা আমি কোন দিকে মুখ করে রাখবো, এই যে ওয়াটার হিটারটা আছে না, ওয়াটার হিটার আমি কোন দিকে মুখ করে রাখবো, বলতে পারবি এটা কেউ, কোন দিকে মুখ করে রাখবো? নর্মালি এটা আমরা মুখ করে রাখবো হচ্ছে সাউথের দিকে। কেন? আমরা যে ইন্ডিয়া যে আছে, সে নর্দার্ন হেমিস্ফিয়ারে আছে, ঠিক আছে। তো আমরা এটাকে বেশিরভাগ ক্ষেত্রে সূর্যটা কী হয়, আমাদের এইভাবে যায়। নর্মাল ক্ষেত্রে কী হয়, গরমকালে এইভাবে যাবে, মাথার উপর দিয়ে যাবে, আর না তো আমার অ্যাঙ্গেল সাউথের দিক দিয়ে অ্যাঙ্গেল করে যাবে, ঠিক আছে। তো আমি যদি সাউথের দিকে যদি মুখটাকে ফেস করে রাখি, তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কী হবে, উইন্টার সিজনে আমি যে পুরো হিটটা কোথায় পাবো, হিটের সোলারের যে রেডিয়েশনটা হবে, সেটা পুরোপুরি কোথায় পড়বে, আমার এই হিটের উপর পড়বে, ঠিক আছে। আর অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হবে আমার যে ল্যাটিটিউড ডিগ্রিটা হবে, ল্যাটিটিউড অ্যাঙ্গেল, এটা হবে ল্যাটিটিউড অ্যাঙ্গেল, ঠিক আছে। এই ল্যাটিটিউড অ্যাঙ্গেল আমাকে অ্যাঙ্গেলটা তৈরি করতে হবে, বোঝা গেছে। ইভেন যেগুলো তো দামি হয় খুব বেশি, সেগুলো কেমন হয় বলতো, সেগুলোতে অটোমেটিক একটা কন্ট্রোল সিস্টেম থাকে, যে কী করে, সেই কন্ট্রোল সিস্টেম কী করবে, এর মুখটাকে যে ডিরেকশনটা হবে না, সেই ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে। সেই আলাদা, ওটার দাম বেশি পড়বে। নর্মালি যদি বলিস, নর্মালি একটা তোর গরমকালে দেখ, গরমকালে আমার গরম জলের দরকার পড়ে না, আমার দরকার পড়ে শীতকালে। আর শীতকালে যদি সাউথে ফেস করে রেখে দিই, তাহলে আমার প্রবলেমটা মিটে যাবে, ঠিক আছে। আর এটা খুব ভালো এফিশিয়েন্ট, আমার যদি কারোর বাড়িতে ইউজ করা হয় বা ইনস্টল করা হয়, সেখানে অনেক পরিমাণে ইলেকট্রিসিটি বেঁচে যায় এটাতে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সোলার ওয়াটার হিটার। সো তাহলে আমরা এতক্ষণ ধরে দেখলাম যে একটা সোলার ওয়াটার হিটার কী করে কাজ করে, ঠিক আছে। তো এবার যে কমার্শিয়াল যে ইন্ডাস্ট্রিতে যেগুলো তৈরি হয় আর কি, যে সোলার ওয়াটার হিটার, ঠিক আছে, যেমন সুপ্রিম সোলার বলে একটা কোম্পানি আছে। তো দেখতে পাচ্ছি ছবিতে যে সুপ্রিম সোলার কোম্পানিটা এই ওয়াটার হিটারটা তৈরি করেছে, ঠিক আছে। এই পার্টিকুলার ওয়াটার হিটারটাই দেখা যাচ্ছে যে একটা ট্যাঙ্ক আছে, এটা তুমি তোকে অলরেডি বললাম, এই ট্যাঙ্কটাকে ইনসুলেটেড ট্যাঙ্ক, ঠিক আছে। আর এখানে দেখ টিউবগুলো আছে, ঠিক আছে। এই টিউবগুলো কি ইভাকুয়েটেড টিউব, এর মধ্যে কী আসবে, জলটা আসবে। আর এখানে ন্যাচুরাল সার্কুলেশনের জন্য কী আছে, ইনক্লাইন করা আছে, ঠিক আছে। এখানে ফোর্স সার্কুলেশন হচ্ছে না, এখানে ন্যাচুরাল সার্কুলেশন হচ্ছে। আর এখানে কালো কেন আছে টিউবগুলো, তার রিজন হচ্ছে হিটটাই ক্যাপচার করার জন্য, ঠিক আছে। নেক্সট আমি আরেকটা তোকে ফটো দেখাচ্ছি, যেটা নর্মালি তোরা এই কোম্পানিটার নাম জানিস, এটা কি, এটা হচ্ছে ভি-গার্ডের। নর্মালি যে গিজারগুলো আমাদের যে থাকে, সেগুলো বেশিরভাগ কী হয়, ভি-গার্ড কোম্পানির গিজার আমরা দেখতে পাই, ঠিক আছে। এখানে যদি দেখ, এখানেও সেম জিনিস আছে। এখানে কি আছে, একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছি উপরে, যেন ভি-গার্ড লেখা আছে, ঠিক আছে। ডান দিকে দেখ ইনলেট পাইপ আছে, দেখেন দেখ জলের পাইপটা আসছে, ইনলেট পাইপ, ঠিক আছে। আর বাঁ দিকে দেখা আছে কি আমার, এটা আছে আউটলেট পাইপ, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে না, বাট এটা সেম কম্পোনেন্ট নয়, ঠিক আছে। সেম কম্পোনেন্টের পাইপটা নয়, এটা অন্য কিছু দিয়ে তৈরি করা আছে, বাট এটা একটা অন্যরকম পাইপ, যেটা হচ্ছে এখান থেকে কি আউটলেট টাইপ, ঠিক আছে। এই আউটলেট পাইপটা দিয়ে কী হবে, আউটলেট পাইপটা দিয়ে আমরা এখান থেকে জলটা বেরোবে, সেই জলটাকে আমরা ইউজ করতে পারি, ওকে, বোঝা গেছে এটুকু। এবার দেখ এখানেও সেমভাবে আমরা কী দেখতে পাচ্ছি, এখান থেকে ইভাকুয়েটেড টিউবগুলো আসছে। ইভেন দেখ ভিডিওর মধ্যে লেখাও আছে যে ওগুলো হচ্ছে ইভাকুয়েটেড টিউব কালেক্টর, ঠিক আছে। আলটিমেটলি কী করে, ও সোলার থেকে যে হিটটা আসছে, সেই হিটটাকেও কী করবে, অ্যাবজর্ব করবে, ঠিক আছে। দেখ কালার কী আছে, কালার ব্ল্যাক আছে। কেন ব্ল্যাক আছে, তার রিজনটা হচ্ছে ব্ল্যাক টোটাল এনার্জিটাকেও অ্যাবজর্ব করার জন্য, ওকে।
আর আমি তোকে তোকে পড়ানোর সময় বললাম যে এই যে টিউবগুলো আছে, এই টিউবগুলো আমার দু রকমের হতে পারে, একটা কি পিওর কপার হতে পারে ব্ল্যাক কালার দেওয়া, অথবা কী হতে পারে গ্লাস হতে পারে। কেন গ্লাস যদি আমি ব্ল্যাক কালার করে দিই তাহলে কী হবে, ও আলটিমেটলি হিটটাকে অ্যাবজর্ব করবে, বাট কী করবে, হিটটাকে রিডিয়েট করতে দিবে না। কেন, গ্লাস ইনফ্রারেড ওয়েভকে বেরোতে দেয় না বা পাস করতে দেয় না। তো আলটিমেটলি যদি আমি গ্লাসও লাগাই তাহলে ওখানে হবে, ঠিক আছে। আর একটা অ্যাডভান্টেজ আছে আমার এই সোলার ওয়াটার হিটারে, ঠিক আছে, যেটা ফ্ল্যাট প্লেট ক্যারেক্টার, যেটা একটু পরে পড়াবো, তার থেকে যে এখানে যে টিউবগুলো আছে না, এই টিউবগুলোর মধ্যে যদি কোনো একটা টিউব যদি ভেঙে যায়, অনেক ওয়াটার হিটার কেমন থাকে বলতে, এই টিউবগুলো ইন্টার কানেক্টেড থাকে, মানে এখানে আলাদা 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 স্টিক না থাকে, কী থাকে, নিচে নিচে কানেক্টেড থাকে। তাহলে কী হতে পারে, একটাই টিউব পুরো রিং 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 করে চলে গেছে। তাহলে প্রবলেমটা কী হবে, প্রবলেমটা যে সাপোজ যদি কোথাও লিক হয়, তাহলে প্রবলেমটা কী হবে, আমাকে পুরো টিউবটা চেঞ্জ করতে হবে। বাট এটাতে অ্যাডভান্টেজটা কি, সাপোজ যদি একটা টিউব যদি মাছ থেকে ব্রেক করে যায় বা কোনো লিকেজ হয়ে যায়, আমি জাস্ট ওই টিউবটাকে যদি তুলে নিই, তাহলে কী হবে, আমার হয়তো একটু হিট কম হবে, খুব কম পরিমাণে হিট কম হবে, বাট আমার কাজটা চলে যাবে। মানে আমার এর জন্য কোনো ইঞ্জিনিয়ারকে ডাকার দরকার নেই, জাস্ট একটা যদি লিকেজ হয়ে যায়, সেই লিকেজটার জন্য একটা পাইপকে কেটে ওই জায়গাটা ব্লক করে দিলেই আমার কাজ চলে যাবে, পুরো আমাকে এই পাইপগুলোকে চেঞ্জ করার দরকার পড়বে না, ঠিক আছে। তো এইটা আমরা দেখতে পেলাম কি, সোলার ওয়াটার হিটার, ঠিক আছে। তো তোদেরকে আমি এবার 2 মিনিট টাইম দিলাম, তো এই 2 মিনিট টাইমের মধ্যে তোরা পুরো সোলার ওয়াটার হিটারটাকে তোরা একটু লিখে নে, বোঝা গেছে? এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কি, সোলার ডিস্টিলেশন, ঠিক আছে। কী করে হবে তার ডিস্টিলেশন, আলটিমেটলি ডিস্টিলেশন মানে কি, আমার এখানে সোলার মানে এনার্জি ইউজ করে কী করবো, আমাকে জলকে পিউরিফাই করতে হবে, ঠিক আছে। কী করে করবো, দেখ, এটা একটা কন্টেনার আছে, ঠিক আছে। সেই কন্টেনারে কী হবে, কন্টেনারের বডিটা ব্ল্যাক কালার হতে হবে। কন্টেনার বডি ব্ল্যাক কালার কেন হবে, ব্ল্যাক কালার হলে আমার কী করবে, হিটটাকে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। আর এটা কী হতে হবে, কপারের হতে হবে, কপারের হতে হবে, ব্ল্যাক কালার হতে হবে, ঠিক আছে। তাহলে কি ব্ল্যাক কালার কপার হলে কি আমার ক্ষেত্রে বেশি এফিসিয়েন্ট হবে। আমি এটা বলছি না যে অন্য কোনো মেটেরিয়াল ইউজ করলে হবে না, অন্য কোনো মেটেরিয়াল ইউজ করলে হবে, বাট কপারে যদি ব্ল্যাক কালার ইউজ করে তাহলে কী হবে, বেশি পরিমাণে হিটটা হবে, ঠিক আছে। এবার এখানে কী থাকবে, এখানে আমার জল থাকলো, আনপিউরিফাইড ওয়াটার, ঠিক আছে। এবার কি করবে, আমি যদি এখানে সোলার হিট আছে, এখান থেকে সান আছে, ঠিক আছে, এখানে সোলার এনার্জি আসছে, ঠিক আছে, কী হবে, জলটা গরম হবে। এবার কি করব, আমি এখানে আমি একটা গ্লাসকে রাখবো, ঠিক আছে। আমি একটু জলের লেভেলটা কমিয়ে দিই,
আমি গ্লাসকে রাখলাম, ঠিক আছে। এটা কিছু বললাম কপারের হতে হবে বেটারের জন্য, ঠিক আছে। তো কী করলাম, এখানে একটা গ্লাসকে রাখলাম, ঠিক আছে। তো গ্লাস রাখলে অ্যাডভান্টেজ কি, সেম আমি বললাম গ্রিন হাউস এফেক্ট হবে। তার মানে কী হবে, এখান থেকে এনার্জিটা সোলার এনার্জি পুরোপুরি এর মধ্যে চলে আসবে, ঠিক আছে। চলে এসে কী হবে, জলটা গরম করবে, জলটা গরম করে দেওয়ার পর কী হবে, এই গ্লাসটা আর সেই ইনফ্রারেডকে মানে হিটটাকে বাইরে বেরোতে দিবে না। এবার দেখ জলটা গরম হতে হতে কী হবে, জলটা গরম হতে স্টিম তৈরি হবে, তাই না। এবার জল যদি স্টিম তৈরি হয়, কি আস্তে আস্তে স্টিমগুলো যাবে, স্টিমগুলো কোথায় হবে, এই গ্লাসের মধ্যে জলবিন্দুতে পরিণত হবে, তাই না। এবার এই যে জলবিন্দুগুলো আছে সেটা কী হবে, টাইমের সাথে সাথে কি স্টিমটা বাড়বে, স্টিমটা বাড়লে কী হবে, আলটিমেটলি এখানে যে জল কণাগুলো আছে সেগুলো অনেক পরিমাণে হবে। তো আলটিমেটলি কী হবে, এখান থেকে বে এই গা বেয়ে কী হবে, এই দিক থেকে যদি আমি একটা পাত্র রাখি, এখানে একটা পাত্র যদি রাখি, একটা কন্টেনার যদি রাখি, এই কন্টেনার কি এই যে জলগুলো আছে এখান থেকে যে জল নর্মাল কী ছিল, এখানে একটা আনপিউরিফাইড ওয়াটার ছিল, এখানে কী হলো, হিট হলো কি গরম হলো, গরম হওয়ার পরে স্টিম হয়ে উঠলো, স্টিম হয়ে উঠে এর গায়ে গায়ে জমা হলো। এবার গায়ে জমা যখন হলো কী হবে, এটা গায়ে লেগে লেগে আস্তে আস্তে গিয়ে এই কন্টেনারে জমা হবে, তাই না। তো নর্মালি যে ক্যালকুলেশনটা বলে সেটা হচ্ছে, যদি 4 জনের যদি ফ্যামিলি হয়, সেখানে যদি একটা এই ওয়াটারের যে ডিস্টিলেশন যে প্রসেসটা আছে 2x2 যদি 2x2 এর যদি একটা মানে মিটার স্কোয়ার, এটা অবভিয়াসলি 4 মিটার স্কোয়ার মানে 2 মিটার পার 2 মিটারে যদি একটা এই প্রসেস প্ল্যান্ট আমি ইউজ করি, তাহলে কী হচ্ছে, 4 জনের জন্য একটা বাড়িতে ইজিলি একদিনের পিউরিফাইড ওয়াটার কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা বাড়িতে নিজে তৈরি করতেও পারি, ঠিক আছে, কোনো খুব বেশি বড় ব্যাপার না। বাড়িতে যদি কাঁচ থাকে, একটা বড় কাঁচ থাকলে ওই কাঁচ দিয়ে আমি এটাকে ইজিলি তৈরি করতে পারবো, কোনো ব্যাপার না। জাস্ট আমার একটা কপারের প্লেট দরকার, কপারের প্লেট বা নর্মাল প্লেট হলেও চলবে, কপার হলে কি বেশি তাদের হিট হবে, ঠিক আছে। এখানে জলটা দিয়ে আমি যদি এই প্রসেসটা তৈরি করতে পারি, তাহলে এটা কী হবে, এটা হচ্ছে সোলার ডিস্টিলেশন প্রসেস, ঠিক আছে। এইটাও আমাদের ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং কিন্তু হয়, ঠিক আছে। তো নর্মালি আমি তোকে এটার দেখিয়ে দিচ্ছি আমি কেমন দেখতে হয়, ঠিক আছে, রিয়েল লাইফ টাইমে, ওকে। তাহলে তোদেরকে আমি একটু দেখালাম যে সোলার ডিস্টিলেশন প্রসেসটা কী করে কাজ করে, ঠিক আছে। এবার দেখ, এটা হচ্ছে নর্মালি একটা বলতে পারিস যে পেইন্টে বা সামথিং ড্র করা হয়েছে, সেম জিনিসে ড্র করা হয়েছে। এখানে কী দেখতে পাচ্ছি, এখানে দেখ ওয়াটার আছে, ঠিক আছে, উপরে একটা গ্লাস দেওয়া আছে, সেই গ্লাস কভার দেওয়া আছে, গ্লাস কভারে কি ওয়াটার সোলার রেডিয়েশন আসছে, ঠিক আছে। মাঝখানে যে বেসিনটা আছে, বেসিনের ভিতরটা কী আছে, ব্ল্যাক কালার করা আছে, এবং ব্ল্যাক কালার করাতে হবে যাতে আমার হিটটা অ্যাবসর্ব করতে পারি করে। আর দেখ এখানে কী আছে, ইনসুলেশন আছে। কেন ইনসুলেশন আছে, তার রিজনটা হচ্ছে যাতে এই যে হিটটা যেটা অ্যাবজর্ব করবে সেটা যেন হিটটা যেন বেরিয়ে না যায়, জাস্ট লাইক ইনসুলেটেড ট্যাঙ্ক, সে এখানে আমার ইনসুলেশন দেওয়া থাকবে, ঠিক আছে, যাতে হিটটা বেরিয়ে না যায়, ওকে। এবার দেখ এখান থেকে কী হচ্ছে, ইভাপোরেশন হচ্ছে, ইভাপোরেশনে কী হবে, ওই জলটা চলে যাবে কোথায়, গ্লাসের পরে যাবে, সেই গ্লাসের মধ্যে জলটা কী হবে, আস্তে 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 নেমে এখান থেকে ওয়াটার কালেকশন থ্রু ওই যে ফ্রেশ ওয়াটার যেটা লেখা আছে না, ওখানে কী হবে, ওখান থেকে একটা পাইপ থাকবে, সেই পাইপ দিয়ে বাইরে একটা আউটলেট ভাল্ব থাকবে, সেই আউটলেট ভাল্ব বা আউটলেট পাইপ দিয়ে আমি কী নেব, ওখান থেকে পিওর যে ওয়াটারটা সেই ওয়াটারটাকে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রসেস কি, সোলার ওয়াটার ডিস্টিলেশন। এবার দেখ আমি তোকে দুরকম সোলার ওয়াটার ডিস্টিলেশন দেখাচ্ছি। নর্মালি যদি বলিস যে এই ছবিটা দেখ, এই ছবিটা দেখতে পাচ্ছি আমরা, বাদিকে কী দেখতে পাচ্ছি, যে আমি তোকে প্রসেসটা বললাম সেই প্রসেসটা দেখ। দেখুন কি ইনসুলেটারের পরে কি বাইরে দিয়ে একটা ইনসুলেটার দেওয়া আছে, আর ভিতরে দেখ ব্ল্যাক কালার করা আছে। ব্ল্যাক কালার করা আছে কেন বলেছি, তার রিজনটা যাতে হিটটা অ্যাবজর্ব করে। আর দেখ উপরে কী আছে, একটা গ্লাস কভার দেওয়া আছে, ঠিক আছে। আর ওটা কি ইনক্লাইন করা আছে, হালকা ইনক্লাইন আছে, এখানে দেখা যাচ্ছে না যেহেতু 2D পিকচার, তাই না। তারপরে দেখ ওই গ্লাসটার দিকে উপরের দিকে দেখ একটা আউটলেট ভাল্ব আছে, এই আউটলেটটা কী হচ্ছে, আলটিমেটলি আমার জলটা কোথায় পড়ছে, একটা জলটা আমার একটা ট্যাঙ্কের পর জমা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার নর্মালি সোলার ডিস্টিল ওয়াটার ডিস্টিল যেটা বললাম সেটা, ঠিক আছে। আর হচ্ছে দেখ ডান দিকে দেখ আরেকটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে আরেক রকমের। এখানে কিন্তু গ্লাস দিলে হবে না, কেন, এখানে গ্লাস দিলে কী হবে, গ্লাস দিলে আমার এখানে যে ওয়েটটা দিচ্ছে না, এটা গ্লাস হলে এমন করে ফ্লেক্সিবল হতে পারে না, তার জন্য কি স্পেশাল তৈরি করতে হবে, কার্ভ গ্লাস তৈরি করতে হবে, তার জন্য আমার খরচা বেশি পড়বে। তো আমি প্লাস্টিক দিয়েও করতে পারি, গ্লাস যদি কারো কাছে না থাকে তখন কী করবো, আমরা এই প্রসেসে করতে পারি। এখানে কি দেখতে পাচ্ছি দেখ, এখানে দেখ মাঝে একটা ফানেল দেওয়া আছে, আর ফানেলের সাইড দিয়ে জল দেওয়া আছে। তো আলটিমেটলি কী হচ্ছে, জলটা কী হচ্ছে, ইভাপোরেট হচ্ছে, দিয়ে প্লাস্টিকের গায়ে গিয়ে পড়ছে, সেই প্লাস্টিক থেকে জলটা আস্তে আস্তে এক জায়গাতে জড়ো হচ্ছে, দিয়ে ফানেলের মধ্যে পড়ছে, ঠিক আছে। সেই ফানেলের মধ্যে পড়ে সেই ফানেল থেকে জলটা কী হচ্ছে, তার নিচেই একটা আমার কী আছে, ওই যে পাত্রটা আছে, পাত্রের মধ্যে আমি জলটাকে আমি স্টোর করছি, বোঝা গেছে। তো এটা হচ্ছে আমার সোলার ডিস্টিলেশন প্রসেস, যেখানে দু রকমের দেখাতে হবে, দু রকমের তোকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো আজকের ক্লাস এইটুকুই হচ্ছে। আজকের ক্লাসে কী কী পড়লাম, রিনিউয়েবল এনার্জি সোর্স কেন ইউজ করবো, কনভার্সেবল এনার্জি সোর্সের লিমিটেশন কী কী আছে, কী কী কনভার্সেবল এনার্জি সোর্স হয়,
ঠিক আছে। আর তারপরে সোলার পন্ড পড়ালাম, ঠিক আছে। তারপর পড়ালাম যে সোলার ওয়াটার হিটার পড়ালাম, আর পড়ালাম সোলার ডিস্টিলেশন প্রসেস, ঠিক আছে। তো নেক্সট দিন আমি স্টার্ট করবো হচ্ছে ফ্ল্যাট প্লেট কালেক্টর, আরেকটা পড়াবো হচ্ছে তাদের সোলার কুকার, তারপরেই সোলার সেল দিয়ে শেষ করে সোলার সেলটা আমি পরের ক্লাসে কমপ্লিট করবো। ওকে, থ্যাংক ইউ।